শুনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। মুদাসির ভাই, কোনো একটা আননোন কারণে আপনার মাথাটা আবার নিচে চলে এসে এবং আপনি ডান দিকে তাকাচ্ছেন। আপনি যদি ওই ট্যাবলেটটা আপনার চোখের সামনে আনেন, ওই দিকে তাকান। এখন কি ঠিক আছে? না, মাথাটা এখনো নিচে। এখন বলতে ঠিক আছে না? যে ঠিক আছে, কিন্তু আপনি ডানে তাকায় আছেন। আপনি স্ক্রিনটার দিকে না তাকিয়ে আপনি যদি এখানে ক্যামেরার দিকে যদি আপনি তাকান। রাইট, ওকে ওকে। এখন বেটার বলতো না? না, আপনি এখন আমাদের দিকে তাকানো নাই, আপনি ডান দিকে তাকায় আছেন। আপনি দর্শকের দিকে তাকাচ্ছেন না। আপনি একটু বায়ে তাকালেই দর্শকদের দিকে তাকাবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি একটু আমি আপনার পজিশন ঠিক আছে, কিন্তু তাকানোটা, আপনি কি একটু চেয়ারটাকে ঘোরাতে পারেন যেখানে বসে আছেন? ওকে, ঠিক আছে, আমরা কথা শুরু করি। ঠিক আছে, ইসলাম সাহেব, আপনাকে স্বাগত জানাই আজকে ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য। আপনার ব্যস্ততার মধ্যে আপনি সময় করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকব সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। দেশের এই ক্রান্তি লগ্নে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আপনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কর্নেল মুদাসির, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। হোপফুলি আপনি ভালো আছেন এবং আজকের ইউ লুক রিয়েলি ফ্রেশ। You look like a young man at the age of 27. I'm not kidding. তো আপনার যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, মিটিং থেকে বেরিয়ে তারেক রহমান একটা মন্তব্য করেছে যৌথ বিবৃতির আগে, যে জাতিকে দিক নির্দেশনা দিবে বেগম জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা অত্যন্ত বিশাল একটা আশাবাদ। আমি ওনার এই কথাটাকে পুঁজি করে বলতে চাই যে জনাব তারেক রহমানের এই মন্তব্যটা যদি সঠিক হয়, তাইলে দেশের রিফর্ম অথবা সংস্কার এবং বিচার কার্য বা জুডিশিয়ারিতে যে মামলাগুলো হয়েছে, গত 16 বছরের যত হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, দুর্নীতি হয়েছে, এর দায়ভার সম্পন্ন করার দায়ভার শুধু অন্তর্বর্তীকালীন সরকারের না, এর দায়ভার এখন বিএনপিরও। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। তোর আগে আমি একটু বলে দিই দর্শক বিন্দুর কাছে, জ্যাকব অত্যন্ত প্রিয়, সে আমার ছোট ভাই। আপনার ভুল বোঝেন, আমার বয়স কিন্তু 27 না, আমি 74 রানিং। ও আমাকে ব্যঙ্গ করে বলে হয়তো অন্ত থেকে যে আমি দেখতে হয়তো ইয়াং মনে করে, সেই জন্য। যাই হোক, সেটা আসল কথা না। যাক, আপনার প্রশ্ন উত্তরে বলি, আমি বলছি সম্পূর্ণ একমত। আমি এক কথা যেটা বলতে চাই, দ্য বল ইজ নাও ইন দ্য কোর্ট অফ বিএনপি, পরিষ্কার। এবং আমি সৌভাগ্য হয়েছিল তারেক জিয়াকে ছোটকাল থেকে দেখতে, একেবারে ছোট বাচ্চা ছিল, তখন থেকে স্বাধীনতা পর থেকে দেখে আসছি আমি। তো অনেক তার হয়তো তো ভুল ত্রুটি সে করেছে জীবনে, সবাই করে আমরা কম বেশি। কিন্তু আমার এখন যেটা মনে হয় তার কথাবার্তায়, এর আগেও তার কথাবার্তা বলেছে, ইদানিং যেটা লাস্ট যেটা এপিসোড হলো ডক্টর ইউনূসের সাথে কথাবার্তা, সে অত্যন্ত ম্যাচুরিটি সে প্রমাণ দিয়েছে। তবে এটা হতে বাধ্য এই জন্য, ওই যে আমরা যেটা বলেছি, আপনার সাথে আরেক ভালো চলেছিল, ইটস দ্য ব্লাড। জেনারেল জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, বেগম জিয়া সন্তান, তাদের সম্বন্ধে আপনি বলেছেন, তাদের সম্বন্ধে কথা বলতে হতে আওয়ার্স এন্ড আফটার্স কথা বলা, সারাদিন ভর কথা বলা যায়, তাদের কন্ট্রিবিউশন, তাদের প্রজ্ঞা, তাদের দেশের প্রতি তার দেশপ্রেম, ভালোবাসা, এগুলো তো বলা যায়। তো সেই রক্ত তো তার প্রতি ধাবিত, সুতরাং সেই দুদিনের বাইরে যেতে পারে না, কোনো অনেক সময় সে আসবেই ফিরেই। আমি এটা যে আজকে আমি খুব আবেগপ্রত যে তারিখ অত্যন্ত, যেটা আপনি বলছেন আপনার ভাষায়, আপনি বাকি রাখেন এই ইনসিডেন্টটা এবং তার এই যে স্টেটমেন্টটা, এটা খুব এডিকুয়েটলি আপনি এটা স্টেট করেছেন। আমি সম্পূর্ণ একমত এর সাথে। যেটা কথা আপনি বলেছেন, আমি যেটা বললাম, দ্য বল ইজ নাও ইন বিএনপি's কোর্ট। এটা এখন আমি মনে করবো এটা হচ্ছে দায়িত্ব, আমার মনে সিংহভাগ এখন হচ্ছে বিএনপির উপরে। তবে আমিও জানি, আপনিও জানেন, যাদের না আপনি বলেছেন, এদের ছাড়াও অনেক লোক বিএনপির মধ্যে আছে। বিএনপি আসলে হইতেছে কর্মকর্তা উপরে নেতৃত্ব লেভেলে, আমি বলে বৃহদাংশই এখনো হচ্ছে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ ভারতে, এবং তারা এখনো তো সেই স্বৈরাচারী হাসিনাকে ফিরিয়ে নেওয়া আসার জন্য চেষ্টা করছে। তো কারণ একটা অবভিয়াস, সেটা হচ্ছে যদি বিচার যেটা হয়, যেটা তারেক এবং ডক্টর ইউনূস একত্রে যেটা অঙ্গীকার করেছেন, যে আমাদের বিচারগুলি করতে হবে, সংস্কারগুলি করতে হবে, এটা যদি সম্পূর্ণ করা যায় আল্লাহর রহমতে,
তাহলে আসল যে দেশের শত্রু যারা দেশদ্রোহী, তাদের হয়তো ঘটনাগুলি বের হয়ে যাবে। এবং শুধু দেশের ভিতরে না, দেশের বাইরেও যারা আছে শত্রু আমাদের, যাদের ইন্ধনে এরা কাজগুলি করেছে গত 16 বছর, এখন তাদের হচ্ছে রোলটা, সেটাও মানুষের সম্মুখে না, সমস্ত পৃথিবীর সম্মুখে এটা বের হয়ে যায়। সেটা বন্ধ করার জন্য তারা চেষ্টা করবে, যারা বসে থাকবে না। তো শুধু আমি মনে করি তারেক রহমান যে কথাটা বলেছে সেটা যদি তার অন্তরের কথা, যেটা আমি বিশ্বাস করি তার অন্তরের কথা, কারণ তার মায়ের কথা, সেটা যদি তাই যদি হয়ে থাকে, তাহলে সেও অনেক বাধার সম্মুখীন হবে। কারণ এটা মানুষ কিন্তু এখন বুঝে গেছে। আই কেপ্ট অন সেলিং, আমি সবসময় বলে আসছি, ডক্টর ইউনিস ইজ এ মাস্টার প্লেয়ার, মাস্টার গেম প্লেয়ার। অনেকে ভাবছে উনি ঘুরিয়ে বেড়েছেন, মাইক্রো ক্রেডিট নিয়ে কথা বলেছেন, ওরা হইতেছে সোশ্যাল বিজনেস, ওরা 3-0 নিয়ে কথা বলেছেন। উনি পলিটিক্স সম্বন্ধে কি বোঝেন? হ্যাঁ, পলিটিক্স সম্বন্ধে অন্যদের মধ্যে তার অভিজ্ঞতা না থাকতে পারে, কিন্তু উনি এমন একটা শার্প লোক, এমন একটা ইন্টেলিজেন্ট লোক, এত প্রজ্ঞা তার মধ্যে, দূরদর্শিতা আছে, অপোজিশন পিক আপ করতে পারেন। একটা কথা মানুষ বুঝে না, বিএনপি বুঝে না, পৃথিবীর শতাধিক দেশের মধ্যে তার এসেছে যে আবিষ্কৃত যে পলিসি যেটা আছে, মাইক্রো ক্রেডিট, তারপর সোশ্যাল বিজনেস, এইগুলো 100টা বেশি দেশের লোক এটা নিয়ে গবেষণা করছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে। এত দেশে আপনি যেটা বলছেন বিশ্বব্যাপী সমাদৃত লোকটা, ডক্টর ইসলামের মুখ দেখে তো তারা কেউ তাকে ভালোবাসে না, তার কার্যক্রম দেখে ভালোবাসে। এখনো আপনি জানেন বিশ্বের অনেক দেশে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান এখনো কিউতে আছে তার সাথে দেখা করার জন্য, ডক্টর তাকে সময় দিতে পারছে না। সেই লোকটা তো এমনি এমনি সময় দিতে হয়নি, তার মধ্যে সেই গুণাবলীগুলি আছে, আল্লাহ তাআলাকে দিয়েছেন। সুতরাং উনি মাস্টার স্ট্রোক প্লে করেছেন। এবং আমার এটা হইতেছে, আমাদের ভালো লাগছে, তারেক রহমানও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার মায়ের কাহিনী, তার বাবা যে হইতেছে অবদান, উদ্বুদ্ধ সেই সঠিক জায়গায় সঠিক কাজটা করেছে। কিন্তু আমাদের সম্মুখে বাধা অনেক, তারেক রহমানের সামনে অনেক বাধা, অনেক বেগম জিয়ার সামনে অনেক বাধা হয়। শুধু এই যে বাধাগুলো, সেগুলো আমরা কিভাবে পার হয়ে আসবো সেটি আমাদের কথা। এই মুহূর্তে সমস্ত দেশবাসী যে একত্র হয়ে যায়, সাধারণ জনগণ, যেটা আমি বলবো 70 to 80%, 90% লোক এখনো ডক্টর ইউনূসের পক্ষে, তারা যদি একত্র হয়ে যায়, তারা বলে যে আমরা দেশদ্রোহীদের এখানে সুযোগ দেব না, নস্যাৎ করার এই সুযোগ, তাহলে আমাদের চিন্তা করুন, কেন বাধা অনেক আছে এখানে। আমাদের সবার একত্রিত হয়ে কাজগুলো সমাধান করার চেষ্টা করতে, বাট অ্যাজ ইউ সে দ্য বল ইজ ইন দ্য কোর্ট অফ বিএনপি, তাদের প্রথম অবদান রাখতে হবে। আমি আপনাকে একটা ফলো আপ কোশ্চেন করব। আপনি অত্যন্ত চমৎকার ভাবে ডক্টর ইউনূসের পজিশনকে, বিশ্বব্যাপী ওনার পজিশন যেটা, ওনার শ্রদ্ধাবোধ, ভালো লাগা, ভালোবাসা যেটা, এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু এর অপোজিটে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, ভারতের তল্পি বাহকরা একটা ন্যারেটিভ তৈরি করেছেন যে উনি ক্লিনটন ফাউন্ডেশনের মাধ্যমে লবি করিয়েছেন, উনি আমেরিকার দালালি করেছেন, উনি ইউরোপিয়ানদের দালালি করেছেন, উনি নিজের ধর্ম বিসর্জন দিয়ে ক্যাথলিক হয়েছেন, উনি দেশের ইসলামকে অপমানিত করেছেন, পদদলিত করেছেন। এগুলো করার পরে উনি নোবেল পেয়েছেন। কিন্তু এদের প্রশ্নের জবাবে, এদের এই কমেন্টের জবাবে, আপনি জানেন বাংলাদেশে ইদানিং অনলাইনে কিছু সোশ্যাল প্রস্টিটিউট আছে, যাদের কিছু ভিউ আছে, যাদের কিছু সাবস্ক্রিপশন আছে, যারা বলার চেষ্টা করছে উনি নোবেল পাইছে, এটা নিয়ে তারা এটাকে যোগ করে, এটাকে কিভাবে দেখে, এটাকে নিয়ে কৌতুক করে, বলছে আমরা নোবেলিয়াতের যুগে আছি, নোবেলিয়াতের যুগে আছি। আবার কেউ কেউ বলে এর নোবেল তো একটা প্রাইজ রে বাবা, এটা যে কেউ দিতে পারে, যে কেউ পাইতে পারে। এই ধরনের ইতর শ্রেণীর বদমাশদের আপনি কি বলবেন? আমার কাছে সেই সঠিক ভাষাটা আমার কাছে জানা নেই, কিন্তু আমি একটাই করতে বলি, তারা হইতেছে বিবেকহীন, চরিত্রহীন বলবো, এবং অবশ্যই তারা দেশদ্রোহী, দেশের ভালো চায় না। এখন আমি তাদের একটা প্রশ্ন করতে চাই, এই যদি এই মুহূর্তে দেশের মানুষের কাছে যে এই প্রশ্নকে তুলে ধরা হয়, আপনারা কি ভাবেন? এই যে গুটিগত লোক তার তথ্য হানির জন্য যে চেষ্টা করেছে আপ্রাণ, আপনাদের মতামতটা কি? আমি 99% লোক, যদি যারা সচেতন হয়, ইনক্লুডিং যারা আওয়ামী লীগের পক্ষে আছে, তারা পর্যন্ত বুকে হাত দিয়ে যদি বলে, তারা বলবে যে এগুলো মিথ্যাচার। কারণ একটা কথা যেটা আপনি আগে বললেন, ডক্টর ইউনূস নোবেল প্রাইজ বলেছে, নোবেল প্রাইজ তো স্বৈরাচার হাসিনা চেষ্টা করেছিল পাওয়ার জন্য। আপনি জানেন আমেরিকাতে, আপনি জানেন, সেটা তো লবিস্ট নিয়ে করেছিল সে। তার পক্ষ হয়ে ইকোনমিস্টরা এসে নিউ জার্সিতে গভর্নরের সাথে দেখা ভিডিও আছে, তার ওইখানে প্রকাশ্য বলেছে যে তার জন্য টুইট করেছে। এবং এখন এটা পরিষ্কার ভাবে এটা হচ্ছে সর্বজন বিদিত, রোহিঙ্গা ক্রাইসিস তৈরি করেছে আমাদের জন্য নোবেল প্রাইজ পাওয়ার জন্য। আমি এখন একদম অন্তর থেকে আমি ক্ষিপ্ত হয়ে বলছি না, ক্ষুব্ধ হয়ে বলছি না, আমি মনে করি হাসিনা এই দেশের মানুষ, এই দেশের মাটি পর্যন্ত বিন্দু মাত্র কোনো দেশপ্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। আল্লাহ মালিক, আল্লাহ জানে। এগুলো আমি এমনি বলছি না, আমি তথ্য প্রমাণ আপনার জন্য সেমনি বলতে পারি। যেই মহিলাটা, যেই ব্যক্তি স্বাধীনতার পরে 1996 সালে, আপনি যদি অন রেকর্ড এই পেপার কেটে আমার কাছে আছে, সিরাজুর রহমান সাথে তাদের একটা ইন্টারভিউ হয়েছে লন্ডনে,
তখন আমি ছিলাম একটা আউটফিটে আপনি যেখানে যেখানে আমাদের দেশের সমস্ত কার্যকলাপ মনিটরের যেটা আমাদের দায়িত্ব, আমরা সরাসরি সরকার প্রতিনিধির কাজ করতাম। আমার কাছে রেকর্ড আছে, সেটা আমার তার ভার্বাল রেকর্ড আছে, তার ডকুমেন্টারি আমার কাছে আছে। সেখানে সিরাজ যখন জিজ্ঞেস করেছেন, আচ্ছা আপনি যে এত জ্বালাপোড়া করছেন বিএনপি প্রথম টার্মের শেষের দিকে, আপনি তো 2 দিন পরে প্রধানমন্ত্রী হতে পারেন, তো আপনি প্রধানমন্ত্রী এই তথ্য আপনি এগুলো আপনার পোহাতে হবে, আপনি কেন করছেন, দেশের ক্ষতি করছেন কেন? উনি কি উত্তর দিয়েছিলেন আপনারা হয়তো সবাই জানেন, মিন্টন আপনিও জানেন, আমি নিশ্চয়ই রুস্তম ভাই জানেন। উনি বলেছিলেন জাহান্নামে যাক এই দেশ। এই কথাটা স্পষ্ট ভাবে ভার্বাটিম উনি বলেছে জাহান্নামে যাক। তো জাহান্নামে গেলে আপনি প্রধানমন্ত্রী হবে না, আপনি কোনো ক্ষতি বলেন না, আমার তো কোনো রাখেন, আমি পলিটিক্স আসছি একমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমার পরিবারের হত্যা বিরুদ্ধে। বলে আপনি তো দেশে থাকবেন, আমি দেশে থাকবো না প্রয়োজনে, আমার তো দেশে কিছু নাই, আমি বিদেশে চলে যাবো। তো যে ব্যক্তি প্রকাশ্যভাবে কথা বলতে পারে দেশ জাহান্নামে যাক, আমার কিছু আসে যায় না, আমি প্রতিশোধ নিতে আসি, তার কাছে আমি দেশপ্রেম কেমনকে ভালোবাসেন। 1 2 নম্বর হতে উনি যখন ইন্ডিয়াতে যে বাস করেছেন, আমি কিন্তু আপনার জেনে শুনে কথা, বিকজ আই ওয়াজ প্রিভি টু অল দিস ইনফরমেশন ইন্টেলিজেন্স আমার কাছে ছিল। উনি যখন ইন্ডিয়াতে বাস করছেন, যে কথা ছিলেন, ওনার দেখাশোনা কে করেছে? ভারত সরকার নয়, র করেছে। রয়ের বাজেটে তার দেখাশোনা, খাওয়া দাওয়া, মেডিকেল, শপিং সবকিছু তার বাজেটে। আপনি জানেন, আমি জানি, আমি যেহেতু এই ইন্টেলিজেন্সে কাজ করেছি, কোন দেশে যখন দুর্বল চরিত্র লোক পায় অন্য দেশে, ভিন দেশে, তাকে তারা ইউজ করে, এবং তাকে ইউজ করে, তাকে এমন ভাবে ইউজ করে যেটা পরবর্তী ট্রাম্পের যে ব্যবহার করতে পারে। এখন হাসিনা সেভাবে ইউজ হয়েছে, সে যেমন আমরা এখন সালাউদ্দিনের কথা বলে অনেক কথা বলি, 9 বছর ভদ্রলোক দিলেন ইন্ডিয়াতে। তো আপনি বলেছেন আপনি নিগৃহীত হয়েছেন, আপনি টর্চার হয়েছে, আপনাকে দাদা আপনি বিলাসবহুল বাড়িতে থাকছেন, আপনি আপনার খাওয়া দাওয়া চলছে, আপনি তো আপনি কেমন করে বললেন আপনি 9 বছর নিগৃহীত? তারপরে আপনি যদি টর্চার হয়ে থেকে আপনি অবৈধভাবে যদি নিয়ে যেতে থাকেন, আপনি একটা কথা আজ পর্যন্ত বললেন না। অনেক ফিরাফিরি পর, অনেক পেশাদার পর, শেষ পর্যন্ত গুমি হত্যার জন্য উনি মামলা করেছে অনিচ্ছে সত্য। তো যে কথাটা আমি বুঝতে যাই, যে জাজ গেলে এইগুলো করে কথা বলছে, এরা কেন বলছে? 2টা কারণ। একটা হচ্ছে তারা হইতেছে তার ধোলাই, মগজ ধোলাই হয়ে গেছে, একটা হচ্ছে তার হালুয়া রেডি ভাগ খেয়েছে তারা, তাদের যে হালুয়া যেগুলো বের হয়ে যাবে এই দেশে তাদের জায়গা হবে না এই লোকগুলো। তারা ওই কারণেই আপনার যাচ্ছে মিডিয়াতে গিয়ে ডক্টর মহিন্দা চরিত্রহানি করার চেষ্টা করছে, আর কোনো কারণ আমি জানি, পুরো দেশবাসী জানে এগুলো। কিন্তু যেহেতু আরেকটা দিন একটা প্লাস পয়েন্ট দেখেন, 16 বছর আমি আপনি দেশে থেকে আমরা একটা কথা বলতে পারি, আমি যেহেতু চেষ্টা করেছি, আমি নিগৃহীত হয়েছি, আমার সম্বন্ধে বলতে চাই না, আমি শাসন আমলে করেছি, কিন্তু অনেক মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, তাদের গুম করা হয়েছে, তাদের আটকে দেওয়া হয়েছে, কোনো কথা বলতে পারে নাই। এমন হচ্ছে সরকারি কোনো যে ব্যর্থতা সেখানে বললো ধরে নিয়ে গেছে, কোনো কথা উচ্চারণ করতে পারবেন না। আজকে দেখেন এগুলি তার কথা বলতে পারছে। এই সরকারের বিরুদ্ধে যারা করছে, যে ভারতে যে দাসত্ব নিয়ে দাসত্বে থাকা যে লোকগুলি কথা বলছে, দেশের বিরুদ্ধে কথা বলছে, তারা বলতে পারছে। তো গভর্নমেন্টের তরফে কোনো খড়গ নিয়ে দাঁড়িয়ে নাই, তাদেরকে ধরা হচ্ছে না, জেলও পাঠানো হচ্ছে, কোনো মামলা করা হচ্ছে না। সি দ্য ডিফারেন্স। তো ওরা কথা বলতে পারছে, আর কি কথা বলতে পারছে এই কারণে। সুতরাং আমি নিশ্চিত এরা যতই কথাবার্তা বলুক না, যতই হইচুক না, যতই চলতে চেষ্টা করে, দেশের মানুষ জানে। তো এই দেশের মানুষজন ওইটাই আমাদের সম্বল। সুতরাং আমাদের, আমার মনে হয় ভাবকে সুবর্ণ সুযোগ, এই সুযোগ সদ্ব্যবহার করে দেশ চলতে মানুষ, আমি এটা বিশ্বাস করি। ধন্যবাদ। থ্যাংক ইউ কারণ মুদাসসির, আমি আপনার কাছে আবার ব্যাক করবো। হাজি ইসলাম সাহেব, আগে আমি আর আপনি বছরের পর বছর কথা বলেছি স্বৈরাচার দমনের সময়, এবং স্বৈরাচার পতনের পরে আমরা কন্টিনিউয়াসলি হ্যামারিং করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের জন্য আশীর্বাদ। ওনার মতো মানুষের উপস্থিতিটাকে, ওনার যোগ্যতাটাকে জাতি হিসাবে যদি আমরা ব্যবহার করতে ব্যর্থ হই, আমাদের জাতি জীবনে আর দাঁড়াবে না। এই কথাটা আপনিও মনে করাই দিচ্ছেন, আমিও বারবার বলার চেষ্টা করেছি। আজকে একটা নতুন আশা আমাদের সামনে এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগ দিয়েছে জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান বলেছে এবার জাতিকে দিক নির্দেশনা দিবে দেশনেত্রী বেগম জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা যদি তারেক রহমানের আন্তরিক স্টেটমেন্ট হয়, আমরা বলতে পারি কিনা যে সংস্কারের দায়ভার, বিচার কার্যের দায়ভার, নতুন সংবিধান প্রণয়ন, এটার দায়িত্ব এখন বিএনপির ঘাড়েও একেবারে 100% তারা এই দায়িত্বকে এখন আর এড়াতে পারবে না। আপনার কি মনে হয় হাজী ইসলাম সাহেব? জেকব সাহেব, 2024 সালের 5ই আগস্ট হাসিনার পতন হয়েছে। আমি আপনি তারও 7-8 বছর পূর্ব থেকেই আমরা বলা বলি করে আসছি, আমাদের জন্য প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূসের। যাই হোক, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত অনেক বছর পরে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই সুযোগটা এসছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমি 2টো মন্তব্য করেছিলাম, এবং ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছিলাম, আপনার জীবনে 2টো ভুল করেছেন, 3য় ভুল যদি আপনি করেন তাইলে আপনিও ধ্বংস হবেন, এই দেশটাও ধ্বংস হবে। 3য় ভুলটা হলো, এই বাংলাদেশের রাজনীতিতে সংস্কার, আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত যদি নির্বাচন দিয়ে কারো হাতে ক্ষমতা দিয়ে যায়, এই দেশ তারা সঠিক পথে পরিচালিত করতে পারবে না। সুতরাং এই দেশকে সর্বপ্রথম প্রয়োজন সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আপনি গত 2 দিন আগে যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠকে যে কথাটা
আপনি বলছেন, আমি আমি কানে শুনিনি যে তারেক রহমান উক্তি করেছে বাংলাদেশকে নিয়ে দিক নির্দেশনা দেবে তার মা খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বক্তব্যের মধ্য দিয়ে আমি মনে করি তারেক রহমানের ম্যাচুরিটি 100% অর্জন করেছে। এই দেশ তারেক জিয়ার হাতেই নিরাপদ থাকবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় এবং খালেদা যদি ওভারঅল অনারারি অ্যাডভাইজার হিসাবে থাকে, এই বাংলাদেশ কোনোদিনও লাইনচ্যুত হবে না এবং এই বাংলাদেশকে কেউ অঙ্গুলি নির্দেশ করতে পারবে না। তো তার জন্য যেটা প্রয়োজন সংস্কার, বিচার এবং নির্বাচন। তার জন্য বিএনপিকে মনে প্রাণে ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে হবে সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে। এখানে কোন রকমের বাধা বিপত্তি সৃষ্টি করতে পারবে না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার এবং বিচারে যদি বাধার সম্মুখীন হয়, তাহলে এই নির্বাচন যথাসময়ে হতে পারে না এবং হবেও বলে আমি মনে করি না। তো তার জন্য বিএনপিকে সর্বাত্মকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সমস্ত বিষয়ে সহযোগিতা করে যেতে হবে। হাজী ইসলাম সাহেব, আরো একটা বিষয় অ্যাড করি। নির্বাচনের পূর্বে 3টা কন্ডিশনের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলছে। একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে বিচার কার্য, এবং এই বিচার কার্যের মধ্যে আরো একটা জিনিসের কথা বলছে। আরো একটা না, 2টা জিনিস। একটা হচ্ছে সংবিধানের পুরোপুরি পরিবর্তন এবং জুলাই প্রোক্লামেশন। জুলাই প্রোক্লামেশনের মধ্যেই সংবিধানের পরিবর্তন আছে। এখন আপনি যে কথাটা বলছেন, কর্নেল মোদাসির যে কথাটা বলছে, আমি যে কথাটা বলছি, সেটা হচ্ছে এই সংস্কার, বিচার কার্য সমাধান এবং জুলাই প্রোক্লামেশন, এ ব্যাপারের দায়ভার শুধু অন্তর্বর্তীকালীন সরকারের না, এখন এটার দায়ভার বিএনপিরও। বিষয়টা এরকম কিনা? একদম 100%। বিএনপি যদি এটাতে সমর্থন না করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সফল না হলে এদেশে নির্বাচন দিয়ে জনগণের আর ভোগান্তি আমরাও চাই না। ডক্টর হাজী মোহাম্মদ ইসলাম, আপনি খুব ভালো করে জানেন বিএনপির নেতৃত্বের চূড়া মানে টপ লেভেলে কয়েকজন ভারতীয় বেঈমান বসে আছে। এরা গত 16 বছর হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এই বেঈমানদের নাম আমি প্রায় প্রত্যেকটা শোতে আমি উচ্চারণ করি। আপনি শুনলে অবাক হবেন। মির্জা ফাক ভারতীয় স্বার্থ রক্ষা করে বাংলাদেশে। তার ভাই ঠাকুরগাঁয়ে এখন কয়েকশো মিলিয়ন ডলারের মালিক, সম্পদের মালিক। তারা তুড়ি মেরে ডিসি কে পোস্টিং করায়, এসপি কে পোস্টিং করায়, জেলা জাজকে পোস্টিং করায়, এবং বর্তমানে মির্জা ফাকের 2 মেয়ের জামাই, এরা সবাই একত্রে নমিনেশন বাণিজ্য অলরেডি শুরু করেছে এই মির্জা ফাক। এবং কথায় কথায় বলে জিয়া নাকি বাংলাদেশের জন্য বার্ডেন ছিল। জিয়াউর রহমান নাকি এখন ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটা লাইব্রেরিয়া হতো। শুনেন, আমি শোনাচ্ছি কর্নেল মোদাসির এবং ইসলাম সাহেব মির্জা ফাক কি কথা বলে। যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আপনি দেখেছেন এইটা? আমি আপনার কথা শুনছি না, 1 সেকেন্ড ভাই। জি বললাম কথাগুলি শোনা যায় নাই, মির্জা ফখরুলের কথা শোনা যায় নাই। কেন? মানে লাউড ভয়েসটা শোনা যায় নাই। আবার শোনাচ্ছি, আবার শোনেন। যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আপনি কি শুনেছেন? না না, কিছু একটা প্রবলেম হয়েছে আমার। আপনি সারমর্মটা আমাকে বলেন কি? আপনি শুনতে পাবেন না কেন? আমি জানি না, কোন একটা কারণে তার কথা আমি কিছু শুনতে পারিনি। কিছু জ্যাকব সাহেব, আমি বলছি এই মির্জা ফখরুলের এই বক্তব্যের বিপরীতে আমি বলছি, আমি এখন বলতে চাই বাংলাদেশের যদি কোনো আইনজীবী থাকেন, আমি 1981 সালে জিয়া হত্যার বিচারের আমি পুনর্তদন্ত চাই। আমার যা মনে হয় এই ফখরুল ইসলাম আলমগীররা এই জিয়া হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। আমি সেটা খুঁজে বের করার জন্য আমি বাদী হব। আমি নিশ্চিত জিয়া হত্যায় তারা জড়িত ছিল। ওকে, কর্নেল মোদাসির, আমি জানি না আপনি কেন শুনতে পান না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পরিষ্কার। তাহলে আপনি এর কথা, আমি আপনাকে বলি, মির্জা ফখরুল বলেছে জিয়ার মৃত্যু যদি আজ হতো, উনি যদি আজও ক্ষমতায় থাকতেন, তাহলে বাংলাদেশ হতো লাইবেরিয়া এবং আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্র। আপনি কি আমার কথা শুনেছেন? আপনার কথা শুনেছি, কিন্তু কথাটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কেন? উনি পার্টির একজন, আমি বিশ্বাস করি, কিন্তু আপনি যেহেতু বলছেন কোট করেছেন, কষ্ট হচ্ছে এই জন্য পার্টির উনি হচ্ছে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি পার্টিতে, এবং উনি যদি এই মুখ দিয়ে কথা বললেন,
দুটা কারণ হতে পারে। ওটা হচ্ছে হয় উনি সম্পূর্ণ বদলে গেছেন, আগেও ছিল তো, আপনি তার দোস্তুরি আমরা ছিলি, অথবা হচ্ছে সম্পূর্ণ উন্মাদ। যেরকম বেঁচে থাকলে দেশ লাইব্রেরি হতো। এটা কোন কারণে বলতে পারেন এটা আমি বুঝে উঠতে পারছি না, আমার কাছে বোধগম্য নয়। আমি একেবারে কমপ্লিট বিস্মিত, আমি অবাক বিস্ময় কথা বলি আপনার কাছে শুনলাম। আমি শুনি আনফরচুনেটলি, আমি আগে শুনিনি। জিয়াউর রহমান যদি 81 সালে না মরে যদি 2025 সালে যদি তার সাধারণ মৃত্যু হতো, তাহলে জিয়াউর রহমান এই বাংলাদেশটাকে হয় ইংল্যান্ড, আমেরিকা অথবা সিঙ্গাপুর করে যেতে পারতেন। অথচ মির্জা ফখরুল, আমি আবার কথাটা শোনাই, আমি দেখি এবার আপনি শুনেন কিনা। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। না, আই এম সরি, কিছু একটা প্রবলেম আছে যেন ফরগেট অ্যাবাউট দ্যাট। আমি আপনার কাছে শুনেছি, আমি দ্যাটস গুড এনাফ। কিন্তু আমার কাছে আপনারা বলেন, আমার এই মুহূর্তে আমি স্তম্ভিত হারিয়ে ফেললাম। এই স্টেটমেন্ট উনি দিলেন কি কারণে স্টেটমেন্ট দিতে, আপনাদের কি মনে হয়? আমি আপনাদের কাছে জানতে চাই, কেন স্টেটমেন্ট দিলেন উনি? একটা কারণ উনি ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স বাংলাদেশে চাচ্ছেন। উনি বলছেন ইন্ডিয়া আমাদের বন্ধু, ইন্ডিয়ার কাছে আমাদের দায়বদ্ধ থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের ধারণ করতে হবে। আপনি জানেন না, গত কয়েকদিন আগে জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টের ভাষণে বলেছে সেনা কর্মকর্তাদেরকে 1947 সাল থেকে 71-এর ইতিহাস তাদেরকে ভালো করে পড়াতে হবে, তাদেরকে ভালো করে বুঝাতে হবে যে ভারতের কাছে বাংলাদেশ কতটা দায়বদ্ধ। এখন মির্জা ফখরুল এটাকেই প্রমোট করছে, কারণ জিয়াউর রহমানের চরিত্রে, জিয়াউর রহমানের দেশপ্রেমের মধ্যে ভারতের অস্তিত্ব ছিল না। জিয়াউর রহমান ছিল স্বাধীনতাকামী একজন জাতীয়তাবাদী বাংলাদেশী নেতা। এখন জিয়াউর রহমানকে যদি আন্ডারমাইন করা যায়, আপনি শুধু এটা কেন, এই মির্জা ফখরুল তাকে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য কাদের কথা মনে রাখা যায়, কাদেরকে জাতীয় নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া যায়, সে অনেক নেতার নাম বলছে কিন্তু জিয়ার নাম বলে নাই। শুনেন মির্জা ফখরুলের আরেকটা বক্তব্য। আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই সেই মহান নেতাদের যারা স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সারওয়ার্দী, শেখ মুজিবুর রহমান এবং তারপরে আরো অনেক। আসলে বিএনপি দেশে গণতন্ত্র চায় না। যৌক্তিক মনে করে ভিডিওটি শেয়ার করবেন। আপনি কি শুনতে পেয়েছেন? আনফরচুনেটলি নো। এনিওয়ে, আমি আপনাদের কাছে শুনছি, দ্যাটস গুড এনাফ। আপনাদের কথা শুনে কি আমি বললাম না, আমি অনেক সময় এটা আপনি একটা জিনিস নিজের কানে শুনলে আপনার ভিতরে যেই না, আমি ইটস গুড। হ্যাঁ, শুনলে ভালো লাগতো, কিন্তু আপনাদের শুনছে আমি সত্যি বিস্মিত। তার এতক্ষণই যে দিগবাজি দিয়েছে জানি আমি, এতক্ষণ যে দিগবাজি দিয়েছে যে ভারতের পক্ষে, এটা আমার কাছে বিস্ময়কর লাগছে আর কি। জি, সে বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা বলতে সে শেরে বাংলার নাম বলছে, হামিদ খান ভাসানীর নাম বলছে, সরওয়ার্দীর নাম বলছে, শেখ মুজিবের নাম বলছে, তারপরে আর জিয়ার নামটা সে বলে নাই। অর্থাৎ জিয়া, he is saying that General শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান did not play any role within our liberation and the reconstruct our country. সে এক্ষেত্রে জিয়ার কোনো অবদান নাই। জিয়ার নামটা এই হায়নার বাচ্চা, এই শুয়ারের বাচ্চা মেনশনও করে না। একে আমি বলবো বিএনপি মহাসচিব। না, আমি এটা তো আমি মনে করি দেশদ্রোহিতা সামিল। এটা যে আগে যে ভাষণের কথা আপনি বললেন, পরবর্তী জন্য জিয়া রহমান মেনশন, তার যে সত্য যে সেও কিন্তু এই কথা বলতে পারবে না। সে যদি এটা বলে থাকে সে কি কারণে কেন এই কথা বললো, আমি আসলে বুঝতে পারছি না। আই এম কমপ্লিটলি ডাউনফাউন্ডেড তার স্টেটমেন্টটা দিয়ে। আমি তাকে দেখছি তার ভুল ত্রুটি অনেক, তার সামনে আমার কথা বলা, আলাপ করা শুনেছি। এই মেন্টালিটির পরিবর্তনটা হলো কিনা, আগে কি মেন্টালিটি ছিল কিনা, এখন আমার প্রশ্ন করতে হবে নিজেকে। আমার সে কি শুরু থেকে এরকম ছিল না পরবর্তীতে কোনো কারণে সে পরিবর্তনটা হলো? আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে এটা। বিশ্বাস করে দেখো ইসলাম ভাই, আমি এটা বিশ্বাস করতে পারছি না। বাট হি হ্যাজ সেড ইট বিকজ ইউ আর প্লেইং দ্য ভিডিও, ইউ আর টেলিং ইট। আমি না শুনতে বললে পরবর্তী আমি শুনবো ডেফিনেটলি। এই কারণে তো হি হ্যাজ গট নো রাইট টু স্টে in any capacity in the BNP. আমি মনে করি তারেক জিয়া যে সমস্ত যে কথাটা বলেছে, আমি বিশ্বাস করে সে দেশকে ভালোবাসে। খালেদা যদি কথা শুনতে থাকে, তাহলে he should not remain in the party in any capacity at all. জিয়াউর রহমানের সৃষ্টি বিএনপি কে উনি যদি স্বীকৃতি না দেন, এর আগে ভারতের পক্ষে যে কথাটা বলছেন, he has got no right to stay in this party. তার এই জন্য তো তার বিচারের সম্মুখ করছে মানুষের সামনে, জনগণের সামনে।
কোর্টে না, জনগণের সামনে তার সম্মুখীন হওয়া উচিত। যাই হোক, আপনার তাহলে অন্য প্রশ্ন আপনি যান প্রশ্ন করেন। ইসলাম সাহেব আপনি মির্জা ফখরুলের এই কথার পরে আপনার কি ভাবতে ইচ্ছা করে এই লোকটা আসলে বিএনপি করে? এই লোকটা কি আসলে বাংলাদেশের রাজনীতি করে? জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে, বিএনপির রাজনীতি নিয়ে কোনো কথা বলার নৈতিক অধিকার এই লোকটার আছে কিনা? জ্যাকব সাহেব, এই বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ। যে সমস্ত বুদ্ধিজীবীরা বলে এই বাংলাদেশের জন্য শেখ মুজিবের অবদান আছে, আমি তাদেরকে বুদ্ধিজীবী বলবো না, তারা মোটেও বুদ্ধিজীবী নয়। এই স্বাধীন বাংলাদেশের জন্য শেখ মুজিবের সুতা পরিমাণ অবদান নাই। যদি বলতে হয় এই বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ, আর সেই জিয়াউর রহমানের গড়া দলের বিএনপির মহাসচিব হয়ে ফখরুল ইসলাম আলমগীর যদি এই কথা, যে কথাগুলি বলছে, আমি মনে করি বিএনপির কর্মী সমর্থকদের রেডি থাকা উচিত জুতা নিয়ে, তাকে যেখানে পায় সেখানে যেন তাকে জুতা পেটা করা হোক। এবং খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো 1 সপ্তাহের মধ্যে তাকে পদচ্যুত করুন এবং তার বিএনপির দল থেকে তার মেম্বারশিপ পর্যন্ত খারিজ করে দেন, তাকে যেন বিএনপিতে তার নামটা না থাকে। আমি একটা কথা আমি কর্নেল মুদাসসির আপনার কাছে ব্যাক করতে চাই একটা বিষয়। বিএনপি, আমি যদি বিএনপি করি বা আপনি যদি বিএনপি করেন, এর অর্থাৎ জিয়াউর রহমানের রাজনীতিতে আমরা বিশ্বাস করি, তার আদর্শে আমরা বিশ্বাস করি, তার ভিশনকে আমরা লালন করি, তার নীতিবোধকে আমরা নিজেদের নীতিবোধ হিসাবে গ্রহণ করি। এটাই তো তাইলে আমি বলবো যে আমি একজন রাজনৈতিক নেতা, আমি বিএনপির নেতা, আমি জিয়াউর রহমানকে ধারণ করি, তার স্বপ্নকে ধারণ করি। মির্জা ফখরুলের এই দুইটা বক্তব্যে এটা কি প্রমাণ হয় না যে এই লোক, আপনি বলেছেন যে এই লোক তো পরিবর্তন হয়েছে, পরিবর্তনের জন্য কথা বলছে? আমি তা মনে করি না। জেনারেল ওবানের নেতৃত্বে বাংলাদেশে বামপন্থীদের উত্থান হয়েছে। এই বামপন্থীদের একজন হলো এই মির্জা ফখ। এখন মির্জা ফখ জিয়াউর রহমানের অবদান দেখে না। এই মির্জা ফখ ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করে না। এই মির্জা ফখ হাসিনাকে সাহায্য করেছে গত 16 বছরে, তার সাথে যোগ দিয়েছে আমির খসরু মাহমুদ। আপনি মনে করেন না যে মির্জা ফখ একা? এই মির্জা ফখের সাথে একত্রে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী, এর সাথে আছে আমানুল্লাহ আমান, এর সাথে আছে আব্দুল আউয়াল মিন্টু, এর সাথে আছে গোরখদক আব্বাস, এর সাথে আছে মোহাম্মদ সালাম, এর সাথে আছে ইকবাল হোসেন টুকু, রুবিন ফারহানা, এদের মতো প্রস্টিটিউট টাইপ রাজনৈতিক নেতারা যারা জিয়ার অবদানকে ছোট করে দেখে, বেগম জিয়ার অবদানকে ছোট করে দেখে এবং তারেক রহমানকে তারা নেতাও মানতে চায় না। এখন এদেরকে কি আমরা উচ্ছিষ্ট নেতা বলবো, নাকি আমরা বলতে পারি এরা দেশপ্রেমিক বাংলাদেশী? কর্নেল মুদাসসির। না, আমি তো উচ্ছিষ্ট নেতা বলতে তো আমি তো ওই আখ্যাটাও তাদের দিতে চাই না। আমি সোজা বলবো তারা হইতেছে দেশের শত্রু, তারা দেশদ্রোহী। তাদের কার্যকলাপ জনসম্মুখে আরো এক্সপোজ করে দিয়ে তাদের জনসুন্দরের সামনে তাদের বিচার খাওয়া উচিত আর কি। কারণ একটা কথা, সত্যি কথা, আমরা জানি আমরা কেউ ব্যক্তি পূজা করি না। আমার তার কার্যক্রম দেখে আমরা তাকে বিচার করি। এটা প্রত্যেকটা সচেতন মানুষ নাগরিক তাই করা উচিত। আমরা অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। তার কার্যকলাপ তাকে, যে ওই যে ইংরেজি কথাটা আছে, কল স্পেড এ স্পেড। এখন যে যেটা দোস্তুতি করে সেটা তুলে ধরা আমাদের দায়িত্ব, সচেতন নাগরিক এবং মানুষ হিসেবে একদম মুসলমান, সেটা আমরা করবো। জিয়াউর রহমান অনেক ভুল ত্রুটি আছে, তারেক অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আমরা দেখবো তারা ভুল ত্রুটি তোলার তাদের ভালো কাজ কিছু করছে দেশের দেশের মানুষের জন্য কোনটা বেশি। আমি জানি না, মুসলমান আল্লাহ তাআলা এই কোরআন শরীফে এটা পরিষ্কার মেনশন করে দিয়েছে, আমি পাল্লাটা দেব কোন দিকে পাল্লাটা ভারী, যেদিকে পূর্ণ কাজ যদি বাড়ে তাকে আমি তো জান্নাতে তাকে আমি দরজা খুলে দেবো। তো আমার পাল্লাটা কোন দিকে? মানুষ হিসেবে সবাই তো ভুল ত্রুটি করি, এটা স্বাভাবিক। আদম বলেছিলেন বন্ধু শুরু করেছেন, বিবাহ ভুল করে শুরু করেছেন, সবাই ভুল ত্রুটি করে, শুধু আমরা ভুল ত্রুটি করবো, কিন্তু আমরা এটা দেখবো যে ভালো কাজটা কোন দিকে গেছে। তো সেই তুলনায় জিয়াউর রহমান অনেক ভুল ত্রুটি আছে। যেহেতু আমার সুযোগ হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের থেকে আরম্ভ করে তার মৃত্যু পর্যন্ত তার কাছাকাছি থাকার জন্য তাকে দেখি সচক্ষে। আমি যে জিনিসটা আমার মধ্যে যে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কথার মধ্যে আমি দেখেছি, তার একটাই ছিল মনের মধ্যে চিন্তা ভাবনা, শয়নের সবের যোগে দেশের মঙ্গল করা, দেশের মানুষের মঙ্গল করা। সবসময় ওইটা নিয়ে চিন্তা করে, আর কোনো চিন্তার মধ্যে ছিল কিভাবে মানুষের মঙ্গলটা, এই দেশকে স্বাধীন জাতি হিসেবে সম্মানজনক একটা পরিস্থিতি নিয়ে যাতে দৃশ্য মানচিত্র ছিল। তার মানে জিয়াউর রহমান যে রাজনীতি করেছিল, রাজনীতির মধ্যে তার একটাই উদ্দেশ্য ছিল, ওইটাই দেশকে একটা স্বাধীন সার্বভৌমত্বের থেকে একটা সম্মানজনক প্রতিষ্ঠা নিয়ে যাওয়া। সেই জিয়াকে যদি অস্বীকার করে তারই পার্টি, তারই প্রতিষ্ঠিত পার্টি হিসেবে সেক্রেটারি জেনারেল, তার সেই যে পার্টিতে শুধু দেশে থাকা তার অধিকার নেই। আমি স্ট্রং ভাষায় কথা বলছি, আমি তাদের সবার সম্মুখে কথা বলবো। আপনার জবাবদিহি করতে হবে মানুষের কাছে, বিএনপির কাছে, সমস্ত সমাজে। আপনি জিয়াউর রহমানের নামটা কেন উচ্চারণ করলেন না এই লোকের সাথে? যাদের কথা হচ্ছে তাদের অবদান অস্বীকার্য, কিন্তু সেই ধারাপতি তো জিয়াউর রহমান আছে, তার নাম মেনশন করলেন কেন? আপনি বলেন যে ভারতের অবদান, ভারতে কি অবদান করেছে আমাদের?
নুরুল ভাই দেখেছেন, আমরা যে স্বাধীনতা যুদ্ধে দেখেছি আমরা কিছু তাদের মধ্যে তারা সম্পূর্ণ আমরা বলি আমরা তাদের কৃতজ্ঞ কি জন্য রে ভাই? তারা তো একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, দেশকে ভাঙবন করে তাদের ইচ্ছে ছিল। হ্যাঁ, এটার সাথে জড়িত ছিল পাকিস্তানের ভুট্টো আপনার আর্মি তারা করেছে তাদের অবদানটা, এটা আমরা কন্ডেম করতে হবে। যে কারণে আমাদের অস্ত্র হাতে তুলেছে, আমরা নুরুল মতো বন্ধু সহজ লোকদেরকে অস্ত্র হাতে যুদ্ধ করতে হয়েছে, ওটা আমরা কন্ডেম করছি না। কিন্তু দেখতে হচ্ছে ভারত কি জন্য আমাদের সাহায্য করেছে। আমি তো প্রত্যক্ষদেশ নুসলাম হয়তো দেখেছেন, আমি তো আপনি আরেকদিন কাহিনী বলছিলাম, আমি ক্যান্টনমেন্টের জন্য প্রথম ঢুকেছি আমার কোম্পানি নিয়ে, ঢুকার পর যে লুটপাট তারা অফিসের মেসের থেকে বেসিন গুলো কমন গুলো পর্যন্ত উঠে নিয়ে গেছে, চিটাগং পোর্টের থেকে হাজার হাজার গাড়ি ঘরে নিয়ে গেছে, আপনার আমাদের অস্ত্র বরাবর নিয়ে গেছে, এগুলো সব ধরে নিয়ে গেছে এরা। তো সুতরাং এগুলি তো লুটপাট করেছে, এবং তারা ভাবছিল এই দেশকে সিকিমের মতো ভুটানের মতো একটা রাস্তা পরবর্তী তারা যদি কবজা করতে, এদের উদ্দেশ্য ছিল। শুধু এই দেশকে সেই পরাধীনতা থেকে সেই থেকে মুক্ত করার জন্য চেষ্টা করেছে জিয়াউর রহমান এবং করে এসেছিল। দুর্ভাগ্য আমাদের কারণে, আমাদের ব্যর্থতা কারণে উনি চলে গেছে দেশ থেকে। আর 5টা বছর যদি যেহেতু থাকতেন এই দেশে আসলে নুরুল ইসলাম ভাই বললেন এই দেশে যে কোনো আদর্শ উন্নত দেশে প্রতিষ্ঠা করতে করে নাই। সেই লোকটাকে যে প্রাণ দিল তার জীবনটাকে এই দেশের জন্য, তাকে তুমি অস্বীকার করছো, এটা কেমন করা হয়? হোয়াট রাইট ইউ হ্যাভ টু স্টে ইন দিস কান্ট্রি ইফ দ্যাট ইজ ইউর থিঙ্কিং? এবং যারা এই চিন্তা করে, যারা বলে ভারতের হচ্ছে অবদান অনস্বীকার্য, ভারতে কোনো অবদান ছিল না আমাদের, তারা বাধ্য হয়েছে তাদের নিজস্ব উদ্দেশ্য সফল করার জন্য। তাই যদি তারা যদি আমাদের ভালোবাসে, দেশের মানুষের মধ্যে ভরসা দেখতে করতে, তাহলে লুটপাটটা কেন করলো তারা? তারা কেন প্রত্যেকটা হত্যার সাথে জড়িত ছিল? আমি বলবো জিয়াউর রহমান শুধু শেখ মুজিবুর হত্যার সাথে তারা জড়িত ছিল, প্রত্যেকটা হত্যাকারী সাথে। তারা তো তারপরে পরবর্তীতে আমরা সবাই যে দিবালোকে পরিষ্কার যে আপনার কাছে 57 অফিসারদের কিলিং যেটা হলো, সাপ্রাচতে কিলিং হলো, এবং এই দেশে 2,500 ছাত্র আমাদের সন্তানরা যে জীবন দিল, এটা প্রত্যেকটা জড়িত। যেই দেশের নেতৃত্ব আমাদের প্রত্যেকটা মাস কিলিং এর সাথে জড়িত সরাসরি ভাবে, শুধু আপনার দূর থেকে না, রিমোট ভাবে না, তারা এখানে ফিজিক্যালি ইনভলভ ছিল কিলিং এর সাথে। আমি তো জানি, আই হ্যাভ গট ডকুমেন্টস, 57 যে অফিসার মারা গেছে তারা যে অংশগ্রহণ করেছে সেই ছবি আছে। আপনি মনে হচ্ছে হলিডে এনাতুল্লাহ খান হলিডে পাবলিশ করেছিল এই ঘটনা 2 দিন পরে, এবং তাদের ছবি দিয়েছে তারা, ইন্ডিয়ান আর্মি যারা লোকদের অংশগ্রহণ করে তাদের অস্ত্র হাতে তাদের ছবি নাম পর্যন্ত দিয়েছে। ওই ইস্যুটা কিছুদিন বন্ধ করে দিয়েছিল ওই ঘটনা আপনার যখন প্রকাশ করা হলো। আর আপনার যে এই যে জুলাই হত্যা সম্বন্ধে আমরা জানি, এটা তো ডকুমেন্টেড। 57 যে অফিসার মারা গেল সেখানেও দেখা গেছে তারা ওইখান থেকে তাদেরকে সাহায্য করেছে গাড়িতে করে এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার জন্য। এর মধ্যে কোনো মিথ্যা নাই, আমরা কিন্তু খুব থেকে কথা বলছি, এক্সাক্ট করছি না। আপনি চিন্তা করেন, হ্যাঁ বিডিআর এর সোলজাররা অংশগ্রহণ করেছে তার মধ্যে, কিন্তু এই বিডিআর সৈনিক আমি আপনি বলি আমরা একসাথে কাঁধে কাঁধে করেছি, যুদ্ধ করেছি, তারা কিন্তু হয়ে কিলিং করতে পারি। কিন্তু আপনি যে একটা খেয়াল করেছেন অফিসার থেকে পুড়িয়ে মারা হয়েছে, পুড়িয়ে মারা হবে কেন? যে বিডিআরটা যে হত্যাযোগ্য অংশ সে তো মুসলমান, সে খুন করতে পারে হইতেছে, আগুনও পুড়িয়ে মারবো কেন? এই সংস্কৃতি আমাদের মধ্যে নাই। একটা সোলজার তার অফিসারকে কোন পুড়িয়ে মারবে না, এটা কারা করেছে? এটা করছে ওপার থেকে লোকজন আসা। এই দেশের লোক যারা আমাদেরকে অস্বীকৃতি আমাদের দাসত্বে নিয়ে যাওয়ার জন্য তারা হচ্ছে সর্বক্ষণ ভাবে তারা হচ্ছে চেষ্টা করছে, তাদের পক্ষে আপনি কথা বলেন কেমন করে? এবং যেই দেশের লোক এর নেতা জিয়াউর রহমান এগুলো থেকে বের হওয়ার জন্য তার প্রাণটা দিল, সারা জীবন চেষ্টা করেছে, তাকে বাদ দিয়ে আপনি কথা বলেন? ডু ইউ কল ইউরসেলফ বাংলাদেশি? নো, ইউ ক্যানট। আপনি ও পারবেন লোক এখানে এসে আপনি বসে আছেন, এটা হতে পারে না। এই জন্য আমি যেটা বলছি যে তারেক রহমান এবং প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর ইউনূস যেই আপনার একসাথে যে বক্তব্য দিলেন, এইটার বিরুদ্ধে কাজ করার জন্য অনেক লোক আসবে, অনেক লোক দাঁড়িয়ে থাকবে। এই তো আমাদের এখনই চিহ্নিত করতে হবে। বিএনপি যেটা বলতে টাস্ক লাইজ অন বিএনপি, অ্যাবসলিউটলি তাদের ঘাড় পেটে বোঝাটা, তাদের এখন প্রমাণ করতে হবে বিএনপি এজ এ পার্টি। তারেক রহমান এটা প্রমাণ করতে হবে যে আপনি যারা বলেছেন আপনার বিএনপি দল সেটা করতে চায়, এবং এটা প্রমাণ করার জন্য আমি তারেক রহমানের কাছে আমি আবেদন জানাবো, আপনার দলের ভিতরে এই ধরনের যে চিহ্নিত দেশের শত্রু আছে তাদের বের করে তাদের বহিষ্কার শুধু না, তাদের জনসম্মুখে বিচার ব্যবস্থা করেন, না হলে এই দোষ শত্রুমুক্ত হবে না, কোনো বীজ দেখা যাবে না। এটার সমনে উৎপাদন করতে হবে তাদেরকে, এই দলকে এদিকে রেখে আপনি বিএনপি চালাতে পারবেন না। উই নিড নিউ ব্লাড টু বি ইনফিউজড ইন বিএনপি। আমরা বিএনপি পছন্দ করি কারণ বিএনপি হতেছে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। আনফরচুনেটলি এই দলটা ডিরেল হয়ে গেছে, এই দলের পিছনে অনেক অভিযোগ আছে, লুটপাটের অভিযোগ আছে, অনেক খারাপ অভিযোগ আছে। সেইগুলো দিয়ে দূর করার জন্য ইউ নিড নিউ ব্লাড। এই পচা আবর্জনা যেগুলো দুর্গন্ধ হয়ে গেছে এগুলো কাজ হবে না। এটা শুধু লুটপাটের জন্য, এদের দেশের ভিতরে কাজ করার জন্য ছিল। ইউ মাস্ট আপরুট দেম ইমিডিয়েটলি। আপনি যদি আপরুট করতে না পারেন, নতুন ব্লাড ইনফিউজ করতে না পারেন, তাহলে এই বিএনপি থেকে আপনি যে ইচ্ছা প্রকাশ এটা কোনোদিন আপনার সফল হতে পারে না, ইম্পসিবল। থ্যাংক ইউ। ওকে, হাজি ইসলাম সাহেব আপনার কাছে একটা কথা বলবো। গত 4-5 দিন আগে তারেক রহমান সাহেব একটা মন্তব্য করেছেন যে কোন ব্যক্তির নিজের চরিত্রের জন্য, মানসিকতার জন্য
তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে জড়িত থাকতে গেলে একজন ব্যক্তিকে বিএনপি তার দায়ভার আর নিবে না। বিএনপি বলছে, তারেক রহমান বলছে বিএনপি কে দলকে স্বার্থপর হতে হবে। উনি অনেক টেনেছে, উনি বলেছে আমি টায়ার্ড, আমি আপনাদেরকে আর টানতে পারবো না। ওনার এই উক্তিটা কাদের উদ্দেশ্যে? ওনার এই উক্তিটা ওই সব হারামজাদাদের উদ্দেশ্যে যারা জিয়ার স্বপ্নকে ধারণ করে না, যারা বেগম জিয়ার নীতিকে ধারণ করে না, যারা তারেক রহমানের নেতৃত্বকে মেনে নেয় না, উনি তাদের উদ্দেশ্যে বলেছে। যারা বলে তারেক রহমানের নাম নিতে গেলে অজু করা লাগবে, বরকতুল্লাহ ভুলু না ছাগল কোথাকার কোন ইডিয়েট সে বলছে তারেক রহমানের নাম নিতে গেলে তাকে নাকি অজু করতে হবে। আরেকটা বলদ আছে কুষ্টিয়া, এই বলদ বলছে কোনো কথা নাই বার্তা নাই, মিজানুর রহমান আজহারীর মাহফিলে অনেক লোকজন যায়। এখন মিজানুর রহমান আজহারীকে বেজ্জতি করার জন্য বলে আজহারী না ফাজহারী কোন জায়গায় আসছে। ওই বলদ আবার বলছে বিএনপি যদি মুইতে দেয় তাইলে সব নাকি ভাইসা যাবে। হাসিনার আমলে এই বিএনপি নেতারা মুতে নেয় কেন? যে হাসিনাও যাতে ভাইসা যায় ওইটা তো ভাসে নাই। তো না মুইতা আওয়ামী লীগ গভর্নমেন্টের তো 17 বছর টিকায় রাখছে এই দুদু না চদু এদের মতো লোকজনরা, এখন তারা এইভাবে করছে। তো এখন তারেক রহমান বলছে ব্যক্তি হিসাবে আপনার কর্ম যদি লায়াবিলিটি হয় দলের জন্য, আপনার কর্ম যদি জিয়ার স্বপ্নকে কাভার না করে, আপনার অবস্থান যদি জিয়ার নীতিকে ধারণ না করে, বিএনপি তার দায়ভার নিবে না। এর অর্থ কি ইসলাম সাহেব? তার অর্থ এই লোকগুলি আর বিএনপিতে থাকতে পারে না, পারবেও না। এবং বিএনপি আগামী নির্বাচনে এই লোকদেরকে আমার মনে হয় টিকিটও দেবে না। আর যদি টিকিট দেয়, আমি ওই এলাকার লোকজনদের প্রতি অনুরোধ রাখবো তারা যেন রেডি থাকে স্বতন্ত্র দাঁড়াইয়া ওই লোকদেরকে ফেল করাবার জন্য, এবং এটা খুব সহজ হবে। ওকে, বাংলাদেশের কোন লোকজন আওয়ামী লীগের এবং ভারতের দালালি করবে, এটা বাংলাদেশের লোকজন কোন অবস্থাতে আর মেনে নেবে না। ভারত 1971 সালের 25শে মার্চের পরে আমরা ভারতে আশ্রয় নিয়েছি, ট্রেনিং নিয়েছি, এটা সত্য কথা। তাদের সহযোগিতাও আমাদের লেগেছে, আমরা স্বাধীন হয়েছে। কিন্তু তাদেরও কি স্বার্থ ছিল এটা তারা প্রতিটি বৎসর প্রমাণ করে দিয়েছে। তাদের কি কি স্বার্থ ছিল এটার আর উদাহরণ আমাকে দিতে হবে না। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আজকের বিএনপির অনেক নেতা যারা মনে করে যে মক্কা শরীফে না, তাদেরকে ট্রিপ দিতে হবে দিল্লিতে, তাদেরকে ট্রিপ দিতে হবে ওর নাম কি অমিত শাহের দরবারে, তাদেরকে ট্রিপ দিতে হবে বিজেপির কোন আখড়ায়, তাদেরকে ট্রিপ দিতে হবে মহারাষ্ট্রে, মক্কা শরীফে যাবে না, তাদের এইখানে যদি ট্রিপ দেয় তাদের আবার ট্রিপ দিতে হবে মেঘালয় শিলংয়ে। মানে এসব জায়গায় যদি ট্রিপ দেয় তারা হাজি হইয়া ব্যাক করবে। আওয়ামী লীগের লোকজনরা যেমন ইন্ডিয়া গেলে হাজি হয়, এদেরকে একবার হাজি হয় না ঠাকুর হয়? আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, মক্কা শরীফে গেলে তো হাজি হয়, কিন্তু ইন্ডিয়া গেলে ঠাকুর হইয়া ব্যাক করে। তো এই ঠাকুরদের যেমন সালাউদ্দিন শাহুয়া, সেও ঠাকুর শাহুয়া হয়েছে না, ঠাকুর সালাউদ্দিন আহমেদ মানে ঠাকুর শাহুয়া, ঠাকুর মির্জা ফাক, ঠাকুর আমানুল্লাহ আমান, ঠাকুর আব্দুল আউয়াল মিন্টু, এরা তো সব ভারতের ভ্রমণকারী ঠাকুর। এদের অস্তিত্ব কি আসলে বিএনপিতে থাকা উচিত? মোদাসের ভাই যেভাবে স্ট্রংলি, আমি মোদাসের ভাইয়ের মুখে চোখে মুখে এত রাগের এবং বিরক্তির বহিঃপ্রকাশের আগে দেখি নাই যে এসব লোকজনরা জিয়ার দলে কি কইরা ঢুকে, এসব লোকজনরা জিয়ার দলের মহাসচিব কেমনে হয়। আপনি এই সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখেন হাজী ইসলাম সাহেব? ভাই আমি ভাষা হারিয়ে ফেলছি মির্জা ফখরুলের এই কথাবার্তা শুনে। এই দালাল এখনো বিএনপিতে কি করে হয়? আমি তো মনে করি বাই দিস টাইম হয়তো তাকে বহিষ্কার করা হয়ে গেছে। উচিত তাই, কিন্তু এরা তো ঠাকুরদের প্রভাব আছে। আপনি চিন্তা করেন, তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবে, উনি সব অ্যারেঞ্জ করতেন, ডরচেস্টার হোটেলে তার সাথে দেখা করবে, মিটিং সেটআপ, তাকে কেউ ডাকে নাই। কিন্তু মির্জা ফাক, মির্জা ফাক না, আমির খসরু মাহমুদ চৌধুরী কারে না জানাইয়া, আমার মনে হয় ও বোধহয় প্যান্টের নিচে জায়গা পড়তেও ভুলে গেছে, প্যান্টের নিচেও জায়গা পড়ে না, ওটা ভুলে গেছে, ওটা ঢাকা বা চিটাগংয়ের ওই সামাওবাদের মানিব্যাগের মধ্যে রাখাইছে তার জায়গা, ওইখানে দৌড়ে চলে আসছে। আসার পরে আপনি দেখছেন নির্লজ্জের মতো ভারতের আরেকটা মিনি কুত্তার বাচ্চা আছে তারেক রহমানের পাশে ঘুরঘুর করে, তার নাম হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির আর আমির খসরু মাহমুদ একেবারে বেশারা যেমন কাজু মাজু দিয়ে এরকম বসে থাকে না, নির্লজ্জের মতো বসে ছিল ওইখানে, কষ্টে আছে, সুখের কোন চিহ্ন নাই, হাতিও দেয় না, এরকম করে বলে মির্জা আমির খসরু মাহমুদ। সংস্কার তো হবে, ওটা যেহেতু নেতা ওয়াদা করেছে, তার কথার ভাব দেখছেন, মানে কইছে কি জানেন, আমারে তো মিটিং এর মধ্যে রাখে নাই, আমির খসরু মাহমুদ মনের দুঃখে কইছে
আমি বলতে চাই ওনাদের এককভাবে মিটিং হয়েছে, ওইখানে অন্য কেউ ছিল না। অর্থ কি জানেন? মরেও ঢুকতে দেয় নাই। আমির খসরু কইতে চাইছে মরেও ঢুকতে দেয় না। না, আমি তো মনে করি এই আমির খসরু মাহমুদকে শোকজ করা উচিত। সে লন্ডনে কিভাবে গেল? শোকজ না, ওরে লাথি মাইরা দিল্লিতে পাঠায় দেওয়া উচিত, যে তুই অমিত শাহ ওইখানে গিয়া চেয়ার সাফ কর, ভারতের পার্টনার সাফ কর। শুধু আমির খসরু না, তারেক রহমানের পাশে বসে রয়েছে আরেকটা প্রস্টিটিউট, তার নাম হুমায়ুন কবির। এই প্রস্টিটিউট 2014 নির্বাচনের পরে ভারতে গেছে, না 18 নির্বাচনের আগে বা পরে, যারা বলছে আমাদেরকে সুযোগ দেন, আওয়ামী লীগ যা দেয় না আমরা সেটাও দেব। এই হুমায়ুন কবির বলছে। এই হুমায়ুন কবিরের সাথে কে ছিল? আমির খসরু মাহমুদ চৌধুরী। আচ্ছা, আমাকে একটা কথা বলেন কর্নেল গোদাসির, আপনি বাংলাদেশের সংবিধান সম্পর্কে, আমি বলবো না যে আপনি সংবিধানের সব জানেন, কিন্তু বাংলাদেশের সংবিধান সম্পর্কে আপনি সচেতন মানুষ। কোন পর্যায়ে বিএনপির একজন নেতা ভারতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবিরের পজিশন হলো সে বৈদেশিক উপদেষ্টা, চেয়ারম্যানের বৈদেশিক উপদেষ্টা। অর্থাৎ বিএনপি যদি সরকার গঠন করে, এই হুমায়ুনের মতো শুয়োরের বাচ্চা পররাষ্ট্রমন্ত্রী হবে, বৈদেশিক উপদেষ্টা। এবং আমির খসরু মাহমুদ অমিত শাহের কাছে গিয়ে বলছে আওয়ামী লীগ আপনাদেরকে যা দেয় নাই আমরা তা দেব, আমাদেরকে সুযোগ দেয়া হোক। এরপরে কি আমাকে আর কোনোভাবে মানতে ইচ্ছা করে যে মির্জা ফাক অথবা এই হুমায়ুন কবির এরা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা, নাকি মনে হয় ভারতের লবিস্ট, নাকি অন্য কিছু মনে হয় আপনার কাছে কর্নেল মুদাসসির? এটা তো বলার অপেক্ষা রাখে না। তারা ভারতের ইন্টারেস্ট নিয়ে দেশে কাজ করছে, দেশের ইন্টারেস্ট নিয়ে কাজ করছে না। কিন্তু আমি একটা জিনিস হতেছে আসলে যে আমি পলিটিক্স কম বুঝি, আমি পলিটিশিয়ান না, কিন্তু আমরা একদম সচেতন নাগরিকের পরিসরের মধ্যে খোঁজ খবর রাখতে হয় আপনি আমাদের সবাই। সেটা হচ্ছে এরা জিনিস একটা জিনিস বুঝছে না কেন, আপনি যতই বেশি পদগ্রহণ করেন না কেন অমিত শাহের এবং মোদীর এবং অন্যান্য যারা ইন্ডিয়াতে, এরা তো কখনো আপনাকে বিশ্বাস করবে না। আপনি যদি মনে তাদের হতে হাত ধরে গিয়ে তাদের গোলামি করে আপনি কর্তৃত্ব নিবেন, কিন্তু আপনাদের দশা সেটাই হবে যেটা মির্জাফর হয়েছিল। ইতিহাস তাই বলে, এরা আপনাদেরকে ব্যবহার করবে, কিছুদিন হয়তো আপনাদের ক্ষমতা রাখবে, যদি আল্লাহ আমাদের জন্য সেই জন্য আমাদের শাস্তি ভোগ করতে আল্লাহ যদি ঠিক করে থাকে 1-1.5 বছর 2 বছর, তারপর আপনাদের লাথি দিয়ে বের করে দিয়ে আপনার তাদের জায়গায় তাদের পছন্দের লোক যারা আছে, হাসিনা যদি বেশি তাদেরকে আনবে, তাদের লোকদেরকে এখানে বসাবে এখানে, এবং তাদের চেষ্টা হবে ওই সিকিমের মতো যদি নাও করতে পারে, সিকিমের সেই স্ট্যাটাস দিয়ে আমাদেরকে আমাদের কত রাজ্যে পরিষদ, এটাকে তাদের মাথায় তো এত বুদ্ধি, তাদের এত বক্তৃতা দেয়, এই মাথা তাদের মধ্যে ঢুকে না কেন? They don't understand that. তার মানে কি ওরা পড়াশোনা করে ইতিহাস সম্বন্ধে জানে, ওরা এতই অন্ধ হয়ে গেছে? তাকে ক্ষণিকের জন্য কিছুদিনের জন্য তারা এই যে ক্ষমতা দেওয়ার জন্য এটা করছে, তাদের মৃত্যু হবে না, দুনিয়া থেকে তার জেলে যেতে হবে না? সে যদি মুসলমান যদি না হয় অন্তর করতে প্র্যাকটিসে মুসলমান, তা তো এটা জানে যেমন মরতে হবে একদিন, তো আমাকে মরার পরে এই দেশের মানুষ আমাকে কিভাবে ট্রিট করবে? আপনি আমরা সবসময় যাবো একটু চেষ্টা করি আল্লাহকে সঙ্গে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে সবসময় এইটাই মনে থেকে আমি যে কাজটা করলাম এটা আল্লাহকে কি জবাবদিহি করতে হবে। এটা তো আমার সত্যিকারের মুসলমান হইতেছে সচেতন যে কোনো মানুষ সেটা তো চিন্তা করে না, সেটা চিন্তা নাই করুক, ঠিক আছে করুক না, কিন্তু তোমরা তো ক্ষমতা থাকতে পারবে না। তোমাদের তাদের হাত ধরে যদি তোমাদের ক্ষমতায় যদি আরোহণ করো, তাহলে 2 দিন পর তোমাদের লাথিতে বের করবে। এই দেশের মানুষের নেতৃত্ব, পলিটিক্যাল নেতৃত্বের মধ্যে আওয়ামী লীগ হাসিনা ছাড়া আর কেউ বিশ্বাসযোগ্য না ইন্ডিয়ার কাছে, এটা জানে। এটা যতই তারা পদলাহন করুক না কেন, তো এইটা যদি মাথার মধ্যে এই কাজগুলি তাহলে করে কেমনে করে? তার মানে আমার যেটা মনে হয়, জ্যাকব ফরগিভ মি ফর টেলিং দিস, আপনি বলছেন এগ্রিমেন্ট হবে না, আমি মনে করি তারা উন্মাদ, তারা বিকৃত মস্তিষ্কের লোক, তারা সুস্থ মস্তিষ্ক বলে আমি বিশ্বাস করি না। সুস্থ মস্তিষ্ক তো এই হিসাবটা তারা করতে পারতো অতীত থেকে। যে হাতে যাদের হাতে বিএনপি নিগৃহীত হয়েছে, যাদের কারণে বিএনপির লোকটা টর্চার হয়েছে, জেল খেটেছে, তারা যে 15 বছর তাদের কি নাস্তিনবোধ করেছে ইন্ডিয়ায় সে প্রকাশ্যভাবে তারা বলে দিয়ে গেছে যে তোমার যদি এখন যদি ক্ষমতায় আসে জামাত আর বিএনপি, তাহলে হয়তো দেশের অবস্থা খারাপ হবে। প্রকাশ্যভাবে তারা বলছে, এরশাদকে আটকে নিয়ে গেছে, এবিচে রেখে দিয়েছে, কারণ দে ওয়ান্টেড আওয়ামী লীগ টু উইন ওভার। ওরা তো সব দেখেছে এই কাজগুলো। এত কিছু দেখার পরে তারা যদি এখন ওদের হাত মেলে আমাদের ক্ষমতায় আনো, এই স্টুপিডটা, এই গর্থপটা, এটা বুঝতে চান তাদেরকে ক্ষমতায় আনার জন্য তারা করছে না, তারা ক্ষমতা দখল করার জন্য তাদের লোকদেরকে তাদেরকে নিয়ে আসবে। এটা তাদের মাথায় যখন ঢুকে না, আমি মনে করি, প্লিজ আই ডু নট নো আপনার দিকে মত, আমি মনে করি তারা বিকৃত মস্তিষ্কের লোক, তারা প্রকৃতস্থ না। কর্নেল মুদাসসির, আপনি হাসিনার একটা কথার উদ্ধৃতি দিয়েছেন যে হাসিনাকে যখন বিদেশি সাংবাদিকরা বাংলাদেশের জ্বালাও পোড়াও রাজনীতি নিয়ে তাকে জিজ্ঞাসা করেছে যে আপনিও তো দেশের একসময় প্রধানমন্ত্রী হবেন, সে বলছে আই ডোন্ট কেয়ার। তো আপনার কি মনে হয় বাংলাদেশে হাসিনার সংখ্যা শুধু একটা?
আপনার কি মনে হয় না এরা হাসিনার মতো ভারতীয় দালাল তারা তৈরি করেছে? মির্জা ফখরুলের মতো একজন, আমির খসরু মাহমুদের মতো একজন, হুমায়ুন কবিরের মতো একজন, সালাউদ্দিনের মতো একজন, আব্দুল আউয়াল মিন্টুর মতো একজন। আপনার কি মনে হয় না এরা সব একই জায়গার তৈরি? একই জায়গা থেকে তাদেরকে সেম ভাবে, আমি বলবো না হিপনোটাইজ করা হয়েছে, আমি বলবো এদেরকে এভাবেই তৈরি করা হয়েছে যে তারা তাদের শয়নে স্বপনে রক্তের মধ্যে জড়িয়ে গেছে ভারত প্রীতি। এরা ভারত ছাড়া কিছুই দেখবে না। এদের সামনে লোহার, এদের গলায় লোহার বেরি পড়ে আছে, এদের মস্তক শুধু গণেশ দেখে, এদের শয়নে স্বপনে শুধু শিবের লিঙ্গ দেখে। তারা মক্কা শরীফ দেখে না, তারা বাংলাদেশ দেখে না, তারা বায়তুল মোকাররম দেখে না, দেশের 20 কোটি মানুষকে দেখে না। আমি যদি বলি সেটা কি খুব অন্যায় হবে? না, আমার মনে হয় আপনি ক্যারি সেন্স আপনি যেটা বললেন এই জন্য যে হ্যাঁ, আপনি কি বলেন আজকে একটা কথা, জিয়া রহমান তখন জীবিত ছিলেন, তাকে আমি এটা কথা বলতে চাই, আমি নিজে প্রত্যক্ষ দেখেছি যে কিছু কিছু লোক আছে মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনভাবে টিকে থাকাটা এটা আমাদের যোগ্যতা নেই এবং এটা ফিজিবল না। এটা কিন্তু মনে জেনে শুনে তারা বলে যে 47 সনের হইতেছে উপমহাদেশের ভঙ্গকরণটা এটা পাকিস্তানকে এটা একটা ভুল ছিল, এটা তারা বলে। ওই একই শ্রেণীর লোকরা সেই বুদ্ধিজীবী বা পলিটিশিয়ানরা যারা বঙ্গবন্ধু রোধ করার জন্য তারা আন্দোলন করেছিল, আপনি বঙ্গবন্ধু রোধ করার জন্য আমাদের দেশের লোকরা ছিল, এটা দিন বলছিল, আপনি জানেন, আমি নাম বলতে চাই না, তাদের প্রতি অশ্রদ্ধা দেখাতে চাই না। অনেক লোক ছিল বাঙালি মুসলমান, তারা বঙ্গবন্ধু ওই রোধ আন্দোলনের মধ্যে তারা রবীন্দ্রনাথ ঠাকুর যেটা প্রিজাইড করেছে আপনি গড়ের মাঠের মধ্যে মিটিং এর মধ্যে বঙ্গবন্ধু আন্দোলন রোধ করার জন্য, তো সেটার সাথে মুসলমানরা ছিল অনেক এটার মধ্যে জড়িত। শুধু আমার মনে হয় কিছু কিছু লোক আছে আওয়ামী লীগের মধ্যে আছে অনুযায়ী যারা মনে প্রাণে হয়তো বিশ্বাস করে যে উই উড বি বেটার অফ স্টেইং উইথ ইন্ডিয়া অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়া দেন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট। এটা আমি একমাত্র কারণ দেখি, আর তার মনে প্রাণে হয়তো বিশ্বাস করে, এমন এটাই বিশ্বাস করে তারা। যেমন এখন আপনার এই দেশের রাষ্ট্রপ্রধান সে বলতেছে ক্যানাডা আলাদা বেঁচে থাকার কোনো কারণ নেই, ক্যানাডার মতো দেশ একত্র হয়ে যাক, এবং এদের সাপোর্টের লোকজন কিন্তু আছে। এবং যেমন ফিনল্যান্ডের কথা বলছে, তার আইসল্যান্ডের কথা বলছে যে আমেরিকা একত্র হয়ে যাওয়ার, এবং ওই দেশের লোক কিন্তু এটা সাপোর্ট করছে কিছু, ইউ নো ইট ফ্রম হিস্ট্রি। তার অনেক কিন্তু স্টেটমেন্ট দিয়েছে ইয়েস ইজ বেটার আমেরিকার সাথে একত্র হয়ে থাকা। তো বাংলাদেশে এই ধরনের কিছু লোক আছে, আওয়ামী লীগের লোক, অত্যন্ত শীর্ষস্থানীয় লোক। আমি আপনাকে বলছি, আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি বিশ্বাস করি আল্লাহকে, আমার নিজের তারা আমাকে বলছে পর্যন্ত যে আসলে বাংলাদেশ কি ফিজিবল একসাথে ইন্ডিয়া থেকে থাকা। আমার এই শ্রেণীর লোকরা তারা মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার কোনো ফিজিবিলিটি নাই, কোনো যোগ্যতা নাই। সো ইটস বেটার ইন্ডিয়ার ছত্রছায়ায় থাকা আমাদের বড়, আমরা তাহলে আরো ভালো থাকবো খাপা খাবার। তো ওরা দেখতেছে না হোয়াট ইজ হ্যাপনিং টু ওয়েস্ট বেঙ্গল, ইভেন বিং এ হিন্দু স্টেট। ওয়েস্ট বেঙ্গলে কি অবস্থা তারা নিজে, আর মুসলমান হিসেবে তারা কিভাবে থাকবে বা ইন্ডিয়ার করতলে, সেটা তারা বুঝতে পারে না আর কি। তো আমার মনে হয় সেইটাই হচ্ছে সংবাদ যেটা বলছেন আপনি, ঠিকই বলছেন, এরা হইতেছে বাংলাদেশি না, বাংলাদেশের পক্ষে কাজ করে না, এবং আমরা তো হচ্ছে যারা মুসলমান তারা মুসলমান না। আমি পুরোপুরি একমত। ইসলাম সাহেব, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার কি মনে হয় ইউনূস সরকারের এই মুহূর্তে তারা বলছে যে রিফর্মটা করবে এবং বিচার কার্য সমাধান করবে, আপনার কি মনে হয় না যে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, জাতিকে দিক নির্দেশনা দিবে বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনার মনে হয় না যে হাসিনার বেনিফিশিয়ারি, ইন্ডিয়ার বেনিফিশিয়ারি ওয়াকারুজ্জামান এখন আর্মি চিফ হিসাবে বসে আছে ওখানে, এবং চুপ্পু বসে আছে বঙ্গভবনে? আপনার কি মনে হয় না তারা সার্বিকভাবে চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং বিএনপির কাজে বাধা সৃষ্টি করতে, মানে বাংলাদেশের রিফর্মের ক্ষেত্রে বাধা তৈরি করবে, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচারে বাধার সৃষ্টি করবে, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বাধার সৃষ্টি করবে, আয়নাঘরের বিচারের বাধার সৃষ্টি করবে? আপনার কি এটা মনে হয় না ইসলাম সাহেব? জ্যাকব সাহেব, আমি ভাবি নাই আপনি এই প্রসঙ্গটাতে যাবেন, যখন প্রসঙ্গটা টেনেই ফেলছেন। তবে আমি মনে করি এখন বিএনপির এই সংস্কার এবং বিচারের স্বার্থে জেনারেল ওয়াকার এবং চুপ্পুকে অবিলম্বে সরিয়ে দেওয়া মানে অত্যাবশ্যক বলে আমি মনে করি, উইদাউট এনি হেজিটেশন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিএনপি তো বিরোধিতা করেছিল চুপ্পুকে সরানোর ব্যাপারে, বিএনপি এই ষড়যন্ত্র করেছিল চুপ্পুকে ওখানে রাখার জন্য। সব বিএনপির যে সাউয়া, সে গোপনে গিয়ে ওয়াকারের সাথে দেশে মার্শাল্লাহ জারির কথাও বলেছিল ওখানে। তো তারেক রহমান যদি এখন সেন্সে আসে, কারেক্ট সেন্সে আসে, and if he become as a decisive leader like his father জিয়াউর রহমান, এক্ষেত্রে কি তারেক রহমানের উচিত না যে বিএনপির মধ্যে এই ট্রান্সফরমেশন তৈরি করা, যে কোনো মূল্যে আমাদের চুপ্পুকে সরাতে হবে, যে কোনো মূল্যে
চুপ্পুকে সরাতে হবে এবং এজন্য জুলাই প্রক্লামেশনের ব্যাপারে কোনো প্রকার যেন বাধার সৃষ্টি করা না হয়। তারেক রহমানের এটা দায়িত্ব কিনা? হাজী নুরুল ইসলাম। জেকব সাহেব, বিএনপির আর কোন বিকল্প রাস্তা আছে বলে আমি মনে করি না ডক্টর ইউনূসকে সহযোগিতা করা ছাড়া। তো ডক্টর ইউনূসকে যদি সর্বাত্মক সহযোগিতা করতে হয় তাহলে জেনারেল ওয়াকার এবং প্রেসিডেন্ট চুপ্পু দুজনের অপসারণ অত্যাবশ্যক। আমি আগেও বলেছি আপনাকে, এখনো বলছি, এটা ছাড়া আর কোনো গত্যন্তর নাই। কর্নেল মুদাসসির, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের মিটিং শেষ হলো, তারপরে একটা প্রেস কনফারেন্স করেছে। এই প্রেস কনফারেন্সে ওনার মুখপাত্র শফিকুর রহমান ছিল, ডক্টর খলিলুর রহমান ছিল, আমির খসরু মাহমুদ চৌধুরী ছিল এবং হুমায়ুন কবির ছিল। আমি নির্লজ্জের মতো দেখেছি এই দুইটা লোক একটা সোফার মধ্যে 3 জন বসতে পারে, 4 জন চাপাচাপি করে বসেছে শুধু ক্যামেরার সামনে মুখ দেখানোর জন্য। ইন্ডিয়াকে তারা দেখাবে যে মোরা 2 জনও আছি ভারতের পক্ষে, আমির খসরু এবং হুমায়ুন কবির। এখন আমি যে কথাটা বলছি, জুলাই প্রক্লামেশন নিয়ে ওইখানে জিজ্ঞাসা করা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে যে আপনারা জুলাই প্রক্লামেশনকে সাপোর্ট করবেন কিনা। জুলাই প্রক্লামেশন যদি ওখানে তারা সাপোর্ট করে তাহলে নতুন সংবিধানকে রেটিফাই করতে হবে, নতুন সংবিধান চলে আসবে এবং নতুন সংবিধানের আওতায় রাষ্ট্রপতিকে সরানো হবে, চুপ্পুকে সরানো হবে। দ্যাট ইজ দ্য প্ল্যান। আমির খসরু মাহমুদ এর জবাবে বলছে, হ্যাঁ জুলাই প্রক্লামেশনের তো ওয়াদা করা হয়েছে, হ্যাঁ এটা এখন করা হবে। আপনি মনে করেন কিনা যে এই মুহূর্তে বিএনপির দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করা জুলাই প্রক্লামেশনের ব্যাপারে, যেখানে সংবিধানের বদল হবে এবং বর্তমান রাষ্ট্রপতির বদল হবে, ফর দ্য সেক অফ দ্য ইলেকশন, ফর দ্য সেক অফ দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার কান্ট্রি। এই মুহূর্তে বিএনপির এখানে কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা শুধু দায়িত্ব না বিএনপি, এটা অপরিহার্য দায়িত্ব। ইট ইজ ইনডিসপেন্সেবল। কোন ডিক্লেয়ার হয়ে গেছে, আপনার জয়েন্টলি স্টেটমেন্ট দিয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমান, বেগম জিয়ারও এটার মধ্যে ইঙ্গিত দেওয়া আছে, সবই আছে। এই মুহূর্তে এটা থেকে পিছু হওয়ার কোনো উপায় নেই। তবে যে জিনিসটা আমি ভাবি, নিশ্চয়ই আপনার ভাবেন, এটা বিরুদ্ধে হতেছে আপনার ব্যারিয়ার অনেক, পাহাড় সময় এটা বিরোধিতা হবে। সে বিরোধিতা আমরা কিভাবে এটা পার হবো সেটা হচ্ছে আমাদের কথা উচিত। তারেক রহমান কমিটির উনি চেষ্টা করবেন, কিন্তু ওনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে গোপনে তারপরে হয়তো প্রকাশ্যভাবে কেউ কিছু বলতে পারে। যেমন আপনি জানেন একজন ভদ্রলোক, প্রায় পাগল প্রায় লোকটা, সে আপনি তার সঙ্গে কয়েকটা আপনার ইসের মধ্যে ইন্টারভিউতে মিশন, সে ফজলুর রহমান, একসময় আওয়ামী লীগের ছিল, আপনার হয়েছে ময়মনসিংহ গেটা মনে বা এখন বোধহয় কিশোরগঞ্জে, এবং পরবর্তীতে বিএনপিতে উনি যোগদান করেছে 91 বা 92-তে আর কি। এরকম কিছু কিছু আছে, কিন্তু তো প্রকাশ্য তার বিরোধিতা করবে এটা, কারণ তাদের হতেছে এখন হইতেছে মরিবাচির একটা কথা ব্যাপারটা। তো সেইটা হচ্ছে আমাদের যে চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে তাদের অ্যানাউন্সমেন্টটা ডক্টর ইউনূসের এবং তারেক রহমান এবং যারা তাদের বিশ্বাস যেটা মানুষকে পৌঁছে দিয়েছে, এটা কিভাবে আমরা সফল মনে করতে পারি, সাফল্য মনে করতে। আমি মনে করি যেটা উপায় সেটা হচ্ছে জনগণকে সাথে নেওয়া। আমার একটা সুপ্ত আকাঙ্ক্ষা, আমি জানি না এটা বেগম জিয়ার কাছে পৌঁছবে কিনা, আপনি আমি চেষ্টা করতে বেগম জিয়ার প্রকাশ্যে আসা উচিত। তারেক রহমান তো বলেছেন, কিন্তু ওনার যে ক্যারিশমা যেটা আছে সমস্ত মানুষের কাছে এখন পর্যন্ত, উনি যেটা গার্জিয়ান হিসেবে এখন আছেন, তো সেটা ডক্টর ইউনূস নিজে পর্যন্ত আপনি তার কাছে দেখার পর উদ্দেশ্যে যখন বলছে মা আপনাকে সালাম দিয়েছে, উনি কি উত্তরটা দিয়েছিলেন মনে হচ্ছে আপনাকে? তো সেইটা উনি, হ্যাঁ, তো উনি যে এখন যেটা স্ট্যান্ডিংটা আছে মানুষের কাছে, শুধু মানুষের কাছে না, দেশের বাইরের কাছে, উনি যদি অ্যানাউন্সমেন্ট করে নিজের মুখ থেকে বলতে পারেন, যেই হয়তো সংহতিটা প্রকাশ করেছে, যে একত্রটা প্রকাশ করেছে, একটি যে আমার ছেলে তারেক রহমান, ডক্টর ইউনূস, আমি তাদের সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি, আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি তারা পূর্ণ সমর্থন দেয়, তাহলে কোনো আপনি যেই কথাই বলেন, আপনি হইতেছে সালাউদ্দিন বলেন, আমিষ যত হইতেছে ওই দেশের আপনার দাসী যারা আছে তারা কোনো সাহস পাবে না এটা বিরুদ্ধচরণ করা। এটা মনে হচ্ছে কি ফ্যাক্টর হিসেবে কাজ করতে হবে। সাথে এটার সাথে উনি আহ্বান জানিয়ে সমস্ত জনগণের প্রতি, জনগণ ছাত্র যারা আছে, বৃহত্তর জনগণ চায়, তারা বলছে আমরা রাস্তায় আছি, যদি বিএনপি যদি কেউ বাধা দেয় এটা তো আমার বিরোধিতা করবো। এই শক্তিটা যদি প্রদর্শন করা যায় ট্যানজিবল ভাবে দেশের মানুষের সামনে, আমার মনে হয় এইগুলি যে সুপ্ত আকাঙ্ক্ষা যাদের মধ্যে আছে, ওই ওপারের লোকজন যারা আছে তারা সাহস করবেন, তারা তার লেজ গুটিয়ে ফেলবে। আমার মনে হয় সেটার মধ্যে আমাদের লুকিয়ে ছিল সফলতা। আপনি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন ইসলাম সাহেব। কর্নেল মুদাসসির একটা কথা বলছে, এই টোটাল আইডিয়াটা যে কর্নেল ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের জন্য 1-on-1 একটা মিটিং হয়, নাম্বার 1। নাম্বার 2, বেগম জিয়া বিএনপি কে বলেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো ঝগড়ায় জড়াবে না, ইউনূসের সাথে কোনো ক্লাসে জড়াবে না, যদি কোনো অভিযোগ থাকে ডক্টর ইউনূসের সাথে সরাসরি কথা বলবো। এখন বেগম জিয়ার এই কথাকে ভায়োলেট করার ক্ষমতা বিএনপিতে কারো নাই, কারণ
বেগম জিয়ার যে গ্রহণযোগ্যতা, বেগম জিয়ার প্রতি বিএনপির লোকজনের নেতা কর্মী সমর্থকদের যে ভালোবাসা, এটাকে কেউ ইগনোর করতে পারে না। সো কর্নেল মুদাসসির মনে করে বেগম জিয়া এই সাবজেক্টে উনি যদি স্ট্যান্ড করে এবং বলে যে তারেক এবং ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে, আমি তার সাথে একমত, এর কোনো বিরোধিতা বিএনপি থেকে যেন না আসে, এটা যদি বলে, তাইলে কর্নেল মুদাসসির মনে করে দেশে জুলাই প্রোক্লামেশনে চুপ্পুকে ছড়ানো, নতুন সংবিধান স্থাপন, মেনে নেওয়া, রেটিফাই করা, যেটাই হোক, এটা সহজতর হবে। তবে এটা এত সহজ হবে না যেভাবে আমরা আলোচনা করছি, কারণ এর বিরোধিতা করার জন্য আওয়ামী লীগ দাঁড়ায় আছে, এর বিরোধিতা করার জন্য মীর জাফর ওয়াকারুজ্জামান দাঁড়ায় আছে, এর বিরোধিতা করার জন্য বিএনপি শাওয়া দাঁড়ায় আছে, বিএনপি মির্জা ফাদ দাঁড়ায় আছে, বিএনপির আমির খসরু মাহমুদ দাঁড়ায় আছে, আব্দুল আওয়াল মিন্টু দাঁড়ায় আছে, সাদেক হোসেন কোকা কোলা, ইরশাদ দাঁড়ায় আছে, রবিন ফারহানা দাঁড়ায় আছে, সামাওয়াত দাঁড়ায় আছে। আপনি কি কর্নেল মুদাসসির যে কথাটা বলছে আপনিও একইভাবে চিন্তা করেন কিনা? জেকব সাহেব, হাসিনার 16-17 বছরের রাজত্বকালে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, খালেদা জিয়ার চাইতে বেশি কেউ আর হয় নাই। সেই খালেদা জিয়া ডক্টর ইউনূসের প্রতি যে কৃতজ্ঞতা বোধ দেখিয়েছে, আমি তাকে সালাম জানাই বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া, ইসলাম সাহেব, আপনাকে মধ্য থেকে আরেকটা প্রশ্ন করি। তারেক জিয়া নিজের কৃতিত্ব নিয়ে অনেক বড় ভাবে বলতে পারতেন যে ওকে, দেশবাসীকে এখন দিক নির্দেশনা দেব আমি এবং ডক্টর ইউনূস। তারেক রহমান এই কথাটা বলে নাই। অত্যন্ত দূরদর্শী একজন নেতা হিসাবে উনি বলেছেন জাতিকে দিক নির্দেশনা দিবে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস। উনি নিজে এই সুযোগটা নিয়ে কেন বড় হইয়া দাঁড়াইয়া বললেন না যে আমি আর ডক্টর ইউনূস দিক নির্দেশনা দেব? উনি কেন এই কৃতিত্বটা নিলেন না যে পাটাটা কুত্তার বাচ্চারা যেভাবে বড় নেতা হইতে চায়, বড় স্টেটসম্যান হইতে চায়, তারেক রহমান এই সুযোগটা কেন কাজে লাগালেন না? আপনার কি মনে হয়? জেকব সাহেব, আমি আগেরবারও বলেছি, তারেক জিয়ার এই উক্তিটির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তারেক জিয়ার মধ্যে যে শতভাগ ম্যাচুরিটি আসছে। সুতরাং কন্টিনিউ করেন প্লিজ। সুতরাং তারেক জিয়ার এই বক্তব্যের মাধ্যমেই প্রমাণ হয় তারেক জিয়ার মধ্যে তার মায়ের প্রতি কতটুকু আস্থা ভালোবাসা এবং ডক্টর ইউনূসের প্রতি কতটুকু আস্থা ভালোবাসা আছে। সুতরাং আমরা এখন 3 জন দেশপ্রেমিক লোক পেয়েছি, বেগম খালেদা জিয়া, ডক্টর ইউনূস এবং তারেক জিয়া। সুতরাং এই দেশের উপরে আর কেউ অঙ্গুলি নির্দেশ করতে পারবে না। এই প্রসঙ্গে আমি তারেক জিয়ার উদ্দেশ্যে আমি বলতে চাই, জেকব সাহেব, জনাব তারেক রহমান সাহেব, এখনো আপনার মা বাংলাদেশে বেঁচে আছেন। এই বাংলাদেশ আপনার বাবার গড়া বাংলাদেশ। আপনার বাবার নাম এবং আপনার মা যতদিন বেঁচে আছে, এই দেশে বিএনপির উপরে কেউ অঙ্গুলি নির্দেশ করতে পারবে না। আপনি আস্থার সাথে নির্বাচনে আসবেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে রাখবেন, আপনার মাকে রাখবেন ওভারঅল একজন অ্যাডভাইজার হিসাবে। দেখেন বাংলাদেশ কিভাবে চলে। আর যারা ডক্টর জ্যাকব মিল্টন সাহেব যে নামগুলি উচ্চারণ করেছেন, এই নামগুলিকে বিএনপি থেকে মুছে ফেলেন বিএনপির অদূর ভবিষ্যতের জন্য। আর এই লোকগুলি মনে রাখবেন, জ্যাকব সাহেব আপনি মনে রাখবেন, এই লোকগুলি নির্বাচনের পরে মানে এমন ভাবে ফেল করবে, এগুলি একটাও দেশে থাকবে না, এগুলি সব বিদেশে পালাবে। আরেকটা কথা বলেন ইসলাম সাহেব, আপনি নিউ ইয়র্কে থাকেন, আপনাকে আমি সম্মানের সাথে এই প্রশ্নটা করছি। নিউ ইয়র্কে কতগুলো আবর্জনা, নিউ ইয়র্কে কতগুলো রিক্সাওয়ালা, নিউ ইয়র্কে কতগুলো উচ্ছিষ্ট, যারা বিএনপির নাম বেচে তারা সিঙ্গারার সামোসা খাওয়া পার্টি করে, তারা বিএনপির জন্য মাঝে মাঝে কোন একটা রেস্টুরেন্টের বেসমেন্টে কিউ কিউ করে। এই লোকজনগুলো গত 16 বছরে বিএনপির স্বার্থে বা দেশের স্বার্থে কোন ভূমিকা রাখতে পেরেছিল কিনা? ইসলাম সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি। জেকব সাহেব, যে সমস্ত লোকদের কথা বললেন, এগুলি নিজেরাই আইডেন্টিটি ক্রাইসিসে আছে। দেশ থেকে কে কিভাবে কারপোলা কিভাবে আসছে, এখানে এসে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পয়সা টয়সা রোজগার করছে, সেখানে কিছু মঞ্চে বসে ফটো সেশন করে দলের প্রধানের কাছে পাঠায়, এইভাবেই তারা কিছু কিছু পদ বাগিয়ে নিয়েছে। তো আমি তো জ্যাকব সাহেব ওই পর্যায়ের লোক না, আমি ওটাতে বিশ্বাসীও না, যে কারণে আমি তাদের সংস্পর্শে আমি যাই না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই জ্যাকব সাহেব, এই 1991 সালে খালেদা জিয়ার প্রথম নির্বাচন, যে নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তো এই প্রসঙ্গে আমি আপনার একটা খালেদা জিয়ার একটা ভিডিও ক্লিপ আমি আপনাকে স্মরণ করে দিই, যে খালেদা জিয়া বলছিল যে আপনারা যারা বলেন এখনো রাজপথ ছাড়েন নাই, এগুলি মিথ্যা কথা, আমি বিশ্বাস করি নাই, আপনাদের কারো কিছু ছিল না, আমি আপনাদেরকে অনেক কিছু দিয়েছি, জিয়াউর রহমান দিয়েছে, বিএনপি দিয়েছে, আপনারা এখন যা বলেন এগুলি আমি বিশ্বাস করি না। ইসলাম সাহেব, আপনি একটু থামেন, শেষ করতে দেন। সেই সময় খালেদা জিয়া বিএনপি থেকে যারা খাইয়া
চান্দিনা এখন রাজপ্রাসাদে বসবাস করে। এই 1991 সালে খালেদা জিয়ার পাশে কেউ ছিল না। আমি নুরুল ইসলাম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা মিটিং এ এক পাশে আমি, মধ্যে খালেদা জিয়া, আরেক পাশে আমার ক্যান্ডিডেট। কিন্তু তারপরেও জ্যাকব সাহেব আমি বিএনপির সাথে রাজনীতি করতে পারলাম না। কিন্তু তারপরেও যা বলি যা করি বিএনপির জন্যই করি। এমনকি এই নিউ ইয়র্কে বাঙালি নামে একটা পত্রিকা আছে, আপনার মনে আছে কি জানেন কিনা, মিস্টার কৌশিক আওয়ামী লীগের একমাত্র ভক্ত ব্যক্তি। উনি আমাকে একদিন বললেন যে ভাই, আপনি বিএনপি কে বাঁচাই রাখছেন এই প্রবাসে, কিন্তু আপনাকে তো কোথাও দেখি না। আমি বললাম যে আমি কোথাও যাওয়ার জন্য না, আমি এভাবেই বেঁচে থাকতে চাই। আপনি যার কথা বলছেন সে তার একটা উচ্ছিষ্ট, একটা আওয়ামী লীগের সে এতটাই উচ্ছিষ্ট, বাংলাদেশে কারে গুম করছে আদালতের প্রাঙ্গণ থেকে গুম কইরা তারে ইন্ডিয়া নিয়ে গেছে যেদিন, তার পরের দিন সে হেডলাইন করছে মানবতার মা শেখ হাসিনা। আপনি ওই লোকটার উদাহরণ দিলেন। সেই লোকটাই আমাকে বলছে যে আমি নাকি এই প্রবাসে বিএনপি কে বাঁচিয়ে রাখছি আমার লেখালেখির মাধ্যমে। আমি একটা কথা বলি, কর্নেল মুদাসসির যখন বিসমিল্লাহ বলে এর অর্থ হইতেছে আমি আল্লাহর নামে শুরু করলাম, কিন্তু কৌশিকের মতো কোন বেজন্মা, তাজুল ইমামের মতো কোন বেজন্মা যদি বিসমিল্লাহ কয় এর অর্থটা অন্য কিছু হয়। আপনি যদি কৌশিকের নাম টানেন আমার কিছু বলার নাই, ওর নামও আমি নিতে চাই না। 10 বার গোসল করতে হয় কৌশিকের মতো বেজন্মাদের নাম নিলে। হ্যাঁ, এবার আমরা আজকে শোয়ের শেষ মাথায়, আমি হাজী ইসলাম সাহেব আপনাকে 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় দিলাম আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন প্লিজ। পুরো আলোচনাটা তো মোটামুটি হয়ে গেছে। যারা আমাদের দর্শক শ্রোতা আছে তারা দেখতে এবং শুনছে। আমি একটা অন্য বিষয় আমি 2 মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই। সেটা হলো বাংলাদেশে এখন টাকাতে নাকি মন্দিরের ছবি, এটা নিয়েও একটা গেম চলতেছে এখন। তো যারা গেমটা করতেছে এবং বলতেছে এই টাকাটা পকেটে নিয়ে মসজিদে কিভাবে যাবে। টাকা এমন একটা উৎকৃষ্ট জিনিস, এটা মসজিদ, মন্দির, গির্জা, বেশ্যালয় সব জায়গায় এটার আদান প্রদান হয়। এটা নিয়ে এমন কিছু বলার কিছু থাকে না। আপনি এই পকেটে নিয়ে মসজিদে যাবেন, এই জন্য আপনার কাছে খারাপ লাগে। আর এই টাকাটার উপরে মসজিদের ছবি থাকবে, এটা নিয়ে সে বেশ্যালয়ে যেয়ে পেমেন্ট করবে, ওটা আপনি মেনে নেবেন। আর এই মন্দিরের ছবিটা আপনার পকেটে থাকলে আপনি জাহান্নামে যাবেন। এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন দেশবাসী ভাই বোনেরা। ওকে, কন্টিনিউ করেন ইসলাম ভাই, কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। তো আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম, আমি আশা করি দেশে এবং প্রবাসে যারা এটা আমাদের প্রত্যক্ষ করেছেন তারাও এটার প্রতি দৃষ্টি দেবেন, এবং বিএনপি দলটার প্রতিও তাদের যদি কিছু বলার থাকে তাদেরও বলা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ওকে, আমি কর্নেল মুদাসসির আপনার কাছ থেকে আমি আজকের সামারাইজেশনটা শুনবো, তারপরে আমার সামারাইজেশনের পরে আজকের আলোচনাটা বন্ধ করব। আমার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, আপনি আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন। ইসলাম সাহেব খুব চমৎকার একটা কথা বলছে শেষ দিকে, এর আগে বলে নাই, আমি খেয়াল করি নাই। কথাটা ছিল টাকার মধ্যে মন্দিরের ছবি দিলে এটা নিয়ে মসজিদে কেমনে যাবে। আপনার আলোচনার মধ্যে যদি আপনি এই প্রসঙ্গটাও টানেন আমি অত্যন্ত খুশি হব। কর্নেল মুদাসসির। ওটা ইসলাম সাহেব যে কথা বলছে সেটা কি ব্যাখ্যা করার কোনো অবকাশ আছে বলে মনে হয় না আমার। কারণ অনেকে যারা যেটা এটাতে বিশ্বাস করবে বলে তারা সেই পেশা, যেমন আপনি কথা প্রসঙ্গে বলি, আল্লাহ মাফ করুক আমি গীবতের পর্যায়ে যায় কিনা জানি না, কিন্তু নবী করিম একটা হাদিস আছে যেটা আপনার সমাজকে দেশ এবং সমাজ উপকৃত হয় সেটা গীবতের পর্যায়ে পড়ে না। যেমন আমাদের যেটাকে আমরা হইতেছে দরবেশ নিয়ে যাকে আখ্যায়িত করি, সেই ভদ্রলোক প্রতি বছর আপনি কিন্তু উমরা করতে যান, একাধিকবার হয়তো হজ করছে, আল্লাহ মালিক আল্লাহ জানেন, উনি আল্লাহ তার হজ এবং ওমরা করেছে, কিন্তু এবং সেই নাকি যেখানে একত্র হয় সেখানে নামাজে বক্তব্য করে সে নিজে দাঁড়িয়ে যায় ইমামতি করার জন্য। কিন্তু আমরা নিঃসন্দেহ হয়ে জানি, এটা আপনার ইনকোয়ারিতে প্রমাণিত হয়েছে যে প্রত্যেকটা এই যে ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়েছে এর পিছনে মূল হাত ছিল এই দরবেশ, এবং এটা প্রমাণিত হয়েছে। এমনকি ইব্রাহিম বলে কি খালিদ ইব্রাহিমের একজন বাংলাদেশের গভর্নর, ব্যাংকের ডেফিনিট গভর্নর ছিলেন, আওয়ামী লীগের পন্থার লোক, কিন্তু সৎ লোক হিসেবে ভদ্রলোক হিসেবে পরিচিত আর কি। উনি ইনকোয়ারি করেছে, সেই ইনকোয়ারি ওনার নামটা বেরিয়ে আসে যে হি ওয়াজ রেসপন্সিবল। তো যে টাকার কথাটা বললেন না, এটা অনেকে মনে করছে টাকার জায়গায় টাকা, আর আমার যে কাজ করছে সেটা করবে, টাকার সাথে কোনো সাংঘর্ষিক না এটা তারা মনে করে, সেই জন্য তাকে ওইভাবে ব্যবহার করে টাকা নিয়ে মসজিদে যায়। সেটা নিয়ে কথা বলা আমার কোনো অবকাশ আছে বলে মনে হয় না, এটা তাদের বিশ্বাস। আমি সামারাইজ করতে গিয়ে যে বলতেছি, আমাদের সামনে যে পথ সেটা হতেছে বিস্তীর্ণ পথ, এবং এটা হচ্ছে চড়াই উত্তরায় অনেক থাকবে, কিন্তু আমরা আশাবাদী, আমি ব্যক্তিগত সবসময় আশাবাদী। কারণ আমি আপনাদেরকে বলি, আমি কোনো বড়াই করি না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল এই যে স্বৈরাচারের 15 বছর 16 বছর আমলে বিভিন্ন জায়গায় লোকজনের কথা বলতেছে, বিশেষ করে গত 3-4 বছরে যে উত্তাল যেটা ছিল, তারপরে সেই শক্তভাবে ধরেছিল স্বৈরাচার হাসিনা, এবং সবাই বলছে দেশে বিদেশে যেখানে সুযোগ হয়েছে ভাই কিছু হবে না,
এই দেশে কোনো গতি নাই, হাসিনাই থাকবে, হাসিনা ইন্ডিয়ার হইতে আমাদের বাস করতে হবে একটা করের রাজ্যে বসে। আমি কেন জন্য আল্লাহ বিশ্বাস করে বলছি না এটা হবে না, এটা হতে পারে না, আমি বলতে পারবো না কখন, বাট সুনার দ্য লেটার ওর পতন হতেই হবে। একটা অনিয়ম চলতে পারে না, এটা প্রকৃতি নিয়মে, আল্লাহর নিয়মে। আল্লাহরও সহ্যের একটা সীমা আছে, আল্লাহ তো দেখেন মানুষকে সুযোগ দেন। শুধু আমি মনে করি আজকে যে আমার দুরবস্থা, এই দুরবস্থায় মেঘটা কাটিয়ে আমরা সূর্যের আলো দেখবো, এবং এটার আমাদের আপনার সিমটম হিসেবে যেটা দেখতে পেলাম সর্বশেষ, যেটা আমাদেরকে সবাইকে আশান্বিত করে তুলো, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের একত্রে যে দেশের উদ্দেশ্যে, দেশের মঙ্গলের জন্য স্ট্যান্ডটা নেওয়া। কিন্তু আমাদের সামনে অনেক বন্ধুর পথ আছে, সেই বন্ধুর পথ আমাদের পার করে পুরো দেশটা একত্র হবে। সেই জন্য আমি যেটা বলছি, আবার উল্লেখ করি আমি, যে দেশবাসীর হতে পথে নামতে হবে, পথ ছাড়া যাবে না। যেই পর্যন্ত সংসারটা পুরোপুরি সংস্কারগুলো আপনার হইতেছে সমন্বয় করে, যেটা এটা যে শেষ না হয়, যে পর্যন্ত বিচারটা শেষ না হয়, এটা শেষ করে তারপর হতে হবে। এবং এর মধ্যে যদি হয়ে যায়, আপনি যেটা বলছেন যে বিএনপি যদি সহযোগিতা করে, সমস্ত দলগত ভালো, জামাত যদি সহযোগিতা এবং ছাত্র ছেলেরা যদি সহযোগিতা করে, যেহেতু ডক্টর ইউনূস কথা দিয়েছেন যে এপ্রিলের মধ্যে হতে পারে যদি সংস্কার বিচার হয়, তাহলে এই সহযোগিতা দেওয়ার সমস্ত পার্টিগুলোর কাজ যদি না কাজ করে, ইচ্ছাকৃতভাবে না করে, আমি এখানে একটা প্রস্তাব রাখতে চাই সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে যেহেতু আপনার একটা দ্বন্দ্ব হয়ে থাকবে, বিরোধীরা যদি বিরোধ করে, আনফর্চুনেটলি করতে যদি না দেয়, এবং তারেক রহমান যদি দুর্ভাগ্যতে ফেল করে তার পার্টিকে তার নেতৃত্বে নিয়ে আসায়, তাহলে ডক্টর ইউনূস শুড গো ফর রেফারেন্ডাম, গণভোট। গণভোটে তারা তার সিদ্ধ নেওয়া উচিত। আমি দেশবাসীর কাছে এখন ফিরে যাচ্ছি, আপনারা বলেন যে সংস্কার বিচার কি আগে শেষ হবে, শেষ করে নির্বাচন হবে, না নির্বাচন আমরা দিব? এটা ইতিহাসে হয়েছে তো আমাদের, আপনি জানেন, আপনি একজন ল এক্সপার্ট, পৃথিবীর সব দেশে হয়েছে, দের নাথিং রং ইন দ্যাট। সেটা করে সিদ্ধান্ত, কারণ ডক্টর ইউনূসের কাছে যেরকম, তারেক রহমানের কাছে, আমাদের কাছে যেটা আমরা দেশের কথা ভাবি, আমার দেশের স্বার্থটা বড়। সুতরাং যদি এখানে বিরোধিতা করে, যদি অবস্থা সেই পর্যায়ে পড়ে যায়, তাহলে গণভোটে যাওয়া। এবং আমি মনে করি সমস্ত দেশবাসী, বৃহত্তর জনগোষ্ঠী ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তে তারা সাড়া দেবে, এটা আমার মনে হয়। আরেকটা জিনিস আমরা আলোচনায় আসি নাই, অনেক পূর্বে আলোচনা আপনার হয়তো অবতারণা করছে, সেটা হচ্ছে বাংলাদেশে যে হাসিনা এবং মোদী সরকার এখনো যে তাদের হতে কিছুটা কার্যকলাপ চাইছে, এর পিছনে একটা হচ্ছে টাকার খেলা। প্রচুর টাকা আপনার ভিতরে, আমাদেরকে আপনি জানেন, বলার হাজার হাজার কোটি টাকা তাদের হাতে আছে, তার সাথে তাদের টাকা যোগান দিছে। এই টাকা খেলাটা যতদিন হবে আমাদের ডিফিকাল্ট হবে। আমাদের ব্যবসায়ী যারা আছে, আপনি জানেন যে ব্যবসায়ীরা বলেছিল আমরা হয়তো জীবনকালে মরণের পরে হাসিনার পাশে থাকবো, এই কথা কিছু ব্যবসায়ী বলেছে প্রকাশ্যভাবে, এটা ভিডিওতে আছে। তো এই ব্যবসায়ীদেরকে আপনার এক মনে তারা হয়তো দেশের অর্থনীতি কন্ট্রোল করে, তো তাদেরকে পুরো মূলোৎপাটন করা যাবে না। কিন্তু এই ব্যবসায়ীদের ব্যবসাটা আপনার হইতেছে, এটা একটা হইতেছে আমার মনে হয় রেগুলেট করা উচিত, এবং তাদেরকে দুটা কাজ করে, যারা সৎভাবে তাদেরকে অভয় দেওয়া উচিত, কারণ আমাদের ব্যবসার দরকার সচল রাখি। 2 নম্বর, অবৈধভাবে যে টাকাগুলি যারা তারা রোজগার করেছে, আমরা 3টা পয়েন্টে ডক্টর ইউনূস বলেছে, বিচার, আপনার হচ্ছে তারপর হইতেছে সংস্কার এবং পরবর্তীতে ইলেকশন। কিন্তু এই যে অবৈধ টাকাটা যেটা চলে গেছে, এটা হয়তো প্রায়োরিটি শেষের দিকে, কিন্তু টাকাটা আমাদের দরকার। আপনি জানেন ডক্টর যে উদ্দেশ্য নিয়ে লন্ডনে গিয়েছিল এই টাকাটা রিকভার করার, যেটা একটা বৃহৎ অংশ লন্ডনে আছে, সেটা আপনার আলোচনা করার জন্য গিয়েছেন, উনি সেই সুযোগটা পায় নাই, সুযোগ দেওয়া হয় নাই টিউলিপ এবং আওয়ামী লীগের কারণে। ওইটা আপনি জানেন, সব নলেজ জানবেন কেন করেছে তারা। সুতরাং এইটার উপরে আমাদের একটা নজর রাখা উচিত। এইটার সাথে সাথে আবার সংস্কার এবং ইলেকশন এবং বিচারের সাথে এই কাজটাও তো চালিয়ে যাওয়া, সেই জন্য সহযোগিতা দরকার, ব্যবসায়ী মূল্যের সবের সাথে সহযোগিতা দরকার, এটা আমাদের মনে রাখতে হবে। সর্বশেষে আমি আবার উল্লেখ করতে চাই, আজকে আলোচনার জন্য আপনি আমি কৃতজ্ঞতা জানি জ্যাকব এটা আয়োজন করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আবার পুনরায় করতে চাই, বেগম যার কাছে আমি বিনীতভাবে আবেদন করছি, আপনি দেশবাসীর জন্য একটু দাঁড়িয়ে আপনার তাদের কাছে একটা দেন, অল্প সময় নেন, আপনি গিয়ে শুধু বলেন আমি সমর্থন জানাচ্ছি, এটা মানে আমি চাই পুরো দেশবাসী এটা সমর্থন জানান, তাহলে আমার মধ্যে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না ডক্টর ইউনূস সফলতা এবং তার প্রতিজ্ঞা আপনি বাস্তবায়ন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কর্নেল মোদাসির এবং হাজী মোহাম্মদ ইসলাম, আপনাদের দুজনের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, আমার দর্শকদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং ইনশাআল্লাহ আবার আপনাদেরকে নিয়ে অন্য কোনো বিষয় আমরা আবার লাইভে দর্শকদের সামনে আসবো। এটা আমাদের দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে, এবং আমাদের ইমানি দায়িত্ব পালনে আমরা পিছপা হব না। কর্নেল মোদাসির, আসসালামু আলাইকুম। হাজী ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে। অনেক ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি সামারাইজ করার জন্য আমি প্রথমেই শুরু করতে চাই, জনাব তারেক রহমান খুব সুযোগ্যভাবে, সুচিন্তিত ভাবে উনি বলেছেন যে দেশের দিক নির্দেশনা দিবে বেগম খালেদা জিয়া এবং দিক নির্দেশনা দিবে